Assalamu alaikum. Welcome everybody to the second class of corporate finance. So last week we already completed first class. So ওর ভিডিওটাও আমি আপলোড করে দিয়েছিলাম আপনাদেরকে, যারা মিস করেছেন তারা হয়তো পরে দেখে নিয়েছেন। আর আজকে তো আমাদের সেকেন্ড ক্লাস, আজকে আমরা নতুন টপিকে যাব। ফার্স্ট ক্লাসে আমরা মূলত ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য বুক অলরেডি ফিনিশড। ফার্স্ট চ্যাপ্টার নিয়ে যদি কোনো কোশ্চেন বা কিছু থাকে সেটা আমরা আলাপ করব, না হলে আমরা সরাসরি সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। and already you can see the sharing financial statements and cash flow. This is the second chapter of the book. আমি শেয়ার করে দিয়েছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। জি স্যার। স্যার ফার্স্ট চ্যাপ্টারে একটা কোশ্চেন দেখা যাচ্ছে। ফার্স্ট চ্যাপ্টার নিয়ে যদি কোনো কথা থাকে, কোশ্চেন থাকে বলতে পারেন। জি স্যার, গোল অফ দ্য ফার্ম এটা হচ্ছে স্যার ম্যানেজারিয়াল ফার্ম নাকি হচ্ছে এজেন্সি ফার্ম, মানে কর্পোরেট ফার্ম, কোনটা স্যার বুঝতেছিলাম না। গোল অফ দ্য ফার্ম কোশ্চেনটা। গোল অফ দ্য ফার্ম, জি গোল অফ স্যার। দ্য ফার্ম ইজ দ্য গোল অফ দ্য কর্পোরেশন, একই কথা। অথবা অবজেক্টিভ অফ দ্য ফার্ম, অবজেক্টিভ অফ দ্য কর্পোরেশন, যেভাবেই আমরা বলি এক কথা। বিজনেসের গোল কি, কর্পোরেশনের গোল কি, কর্পোরেশন যে বিজনেস করে কি টার্গেট নিয়ে কি অ্যাচিভ করতে চায় তারা। সো দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন, এবং এটা আমরা তো গত ক্লাসে আলাপ করেছি। এখন মানে আপনি কি কোশ্চেনটা বুঝতেছিলেন না, না আনসার কোনটা? স্যার আনসারটা বুঝতেছিলাম না। এখানে হচ্ছে স্যার আমরা যে বইটা উঠাইছিলাম ওই বইটার মধ্যে হচ্ছে ম্যানেজারিয়াল স্যার গোলস দুইটা হচ্ছে পয়েন্ট ছিল। একটা হচ্ছে সার্ভাইভাল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এন্ড সেলফ সাফিসিয়েন্সি। স্যার এই দুইটা পয়েন্ট কি এনাফ? জি, ওখানে ডিটেইলস আছে, আমি তারপর একটু সামারি করে দেই সবার জি জন্য। স্যার। So the question was what was the goal, or what is the goal or objective of a corporation? এক কথায় আমরা বিজনেসকে ডিফাইন করতে পারি এনি লিগ্যাল এফোর্ট টু মেক প্রফিট, দ্যাট ইজ দ্য বিজনেস। তার মানে আমরা যদি লিগ্যাল ওয়েতে কোনো অ্যাক্টিভিটিস করি যার অবজেক্টিভ হলো প্রফিট মেক করা, সেটাই হলো বিজনেস। এখন কোশ্চেন হলো এই বিজনেসের গোল কি? এই ডেফিনেশনের মধ্যেই আমাদের হিন্টস দেয়া আছে যে আমাদের প্রফিট মেক করা, দ্যাট ইজ দ্য গোল। তো এখন প্রশ্ন হলো, ফর এক্সাম্পল আপনি একটি সোল প্রপ্রাইটারশিপ বিজনেস শুরু করলেন, মানে এক মালিকানা বিজনেস শুরু করলেন। এই বিজনেসের মালিক আপনি নিজেই, এই বিজনেস আপনি নিজেই অপারেট করেন। এখানে হয়তো আপনি কোনো কর্মচারীর সাথে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো এটা যদি আপনি করেন সেক্ষেত্রে যাবতীয় দায়িত্ব, ডিসিশন মেকিং, লায়াবিলিটিস, এভরিথিং আপ টু ইউ। তো এখন এই বিজনেসটা আপনি কেন করছেন? বিকজ হয়তো ধরে নিলাম ছোট পরিসরে এটি একটি দোকান, একটি মুদির দোকান। তো কোনো ব্যক্তি এই বিজনেস অপারেট করে, সে তার লাইফ লিড করে, সে তার সংসার যাবতীয় খরচ, অন্যান্য খরচ সেগুলি বিয়ার করে। তার মানে এই বিজনেসের অবজেক্টিভ হলো তার প্রফিট মেক করা এবং তার লাইফ লিড করা। তো এটি যখন বড় পরিসরে আমরা চিন্তা করি যে একটি কর্পোরেশন, এই কর্পোরেশন যে বিজনেসটি করবে, এই কর্পোরেশনের বিজনেসের গোল কি? গোল ইজ সেম, দ্যাট ইজ টু তার যে ওয়েলথ সেটাকে ম্যাক্সিমাইজ করা। যেমনি আপনার দোকান থাকলে আপনি ওখান থেকে কি চাচ্ছেন, যে আপনার দোকানে হয়তো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, নেক্সট ইয়ারে যাতে ইনভেস্টমেন্ট বেড়ে 1.5 লাখ হয়, 2 লাখ হয়, আরো বাড়তে থাকে দিন দিন, এটি আপনার প্রচেষ্টা থাকে, আপনার টার্গেট থাকে। কর্পোরেশনের ক্ষেত্রে ইন দ্য সেম ওয়ে, যে কর্পোরেশনও চায় আজকে তার যে ইনভেস্টমেন্ট এটা যাতে নেক্সট ইয়ারে আরো বেড়ে আরো বেশি হয় এবং এটা দিন দিন যাতে বাড়তে থাকে। এখন প্রশ্ন হলো, সোল প্রপ্রাইটারশিপ বিজনেসে তো একজন ব্যক্তি সব দেখাশোনা করে, আর কর্পোরেশনের ক্ষেত্রে শেয়ার হোল্ডার্স, দে আর দ্য ওনার্স অফ দ্য ফার্ম এন্ড দে মেনটেন দ্য বিজনেস এন্ড দে ডু দ্য এভরিথিং। কিন্তু শেয়ার হোল্ডাররা সরাসরি বিজনেসে পার্টিসিপেট করে না, এটা আমরা জানি, বিকজ দে আর হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ শেয়ার হোল্ডার। এবং যারা মার্কেট থেকে শেয়ার কিনবে, দে আর দ্য শেয়ার হোল্ডার্স। এরা অনেকে জানেও না বিজনেস সম্পর্কে, যে বিজনেস কিভাবে এখানে অ্যাক্টিভিটিস গুলি করে, কারণ তারা শেয়ার কিনেই হয়তো রেখে দিয়েছে, আর কোনো খোঁজ খবর নেয় না। তাহলে এই কোম্পানিটি কে পরিচালনা করে? সেক্ষেত্রে আমরা দেখি যে শেয়ার হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ, দ্যাট ইজ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, তারা এই কোম্পানি অপারেট করে, তারা এই কোম্পানিটি পরিচালনা করে। তারা হয়তো ডিসিশন নিয়ে কোনো সিইও নিয়োগ দেয়, সিইও এবং তার ম্যানেজার্স পুরো এই বিজনেসের অ্যাক্টিভিটিসগুলি দেখভাল করে। এখন প্রশ্ন হলো, এই বিজনেসের অবজেক্টিভ কি? বিজনেসের অবজেক্টিভ, ওনাররা যেটা চায় সেটাই অবজেক্টিভ। ওনাররা কি চায়? ওনাররা তাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে আরো বাড়াতে চায়। তার মানে আপনি এই কোম্পানিতে শেয়ার কিনেছেন মনে করেন 1 লাখ টাকা, আপনি চান নেক্সট ইয়ারে আপনার এই ইনভেস্টমেন্ট যাতে 1 লাখ থেকে বেড়ে 1.5 লাখ 2 লাখ হয়ে যায়।
এখন এটা বাড়লো কিনা আপনার ওয়েলথ বা আপনার ইনভেস্টমেন্ট, সেটি আপনি কিভাবে বুঝবেন? সেটি হয়তো শেয়ার প্রাইস দিয়ে বোঝা যায় যে আজকে আপনি 1000 শেয়ার কিনেছেন 100 টাকা করে, 1 লাখ টাকা, তাহলে নেক্সট ইয়ারে যদি এই 100 টাকার শেয়ার 150 টাকা হয়ে যায়, তাহলে আপনি হয়তো ক্যালকুলেট করে বলতে পারবেন যে আমার 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট 1.5 লাখ টাকা হয়ে গেছে, তার মানে কোম্পানির ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়েছে। তাহলে বিজনেসের টার্গেট এটাই যে তার ওয়েলথ যাতে ম্যাক্সিমাইজ হয়। তো এই কারণে আমরা বলেছি যে আলটিমেট গোল অফ দ্য বিজনেস ইজ টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ। এখন প্রশ্ন হলো যে শেয়ার প্রাইস মার্কেটে বাড়বে কেন? বাড়ার জন্য তো কোম্পানির পারফরমেন্স ভালো হতে হবে, যে পারফরমেন্সের ইনফরমেশন যখন মার্কেট জানবে তখন এখানে শেয়ারের উপরে এর একটা ইম্প্যাক্ট পড়বে। এখন শেয়ার প্রাইস বাড়ার জন্য তো কোম্পানির পারফরমেন্স ভালো হতে হবে। পারফরমেন্স ভালো বলতে তার প্রফিট, তার ROE, তার ROA, নেট প্রফিট, EPS এগুলি তার বাড়তে হবে। আর এগুলি বাড়ার জন্য কোম্পানির পারফরমেন্স ভালো হতে হবে, তার সেলস বাড়তে হবে, তার নেট প্রফিট বাড়তে হবে, মানে কোম্পানির এক কথা তার যে অপারেশনাল অ্যাক্টিভিটিস, বিজনেস অ্যাক্টিভিটিস সেগুলি ভালো হতে হবে। আর এগুলি ভালো করার দায়িত্ব কাদের উপর? সেটি হলো ম্যানেজারদের উপর। তো এই কারণে ম্যানেজাররা চিন্তা করবে যে প্রফিট কিভাবে বাড়ানো যায়, বিজনেসের প্রফিট, কারণ বিজনেসের প্রফিট হলে আলটিমেটলি এর ইম্প্যাক্টই তো শেয়ার মার্কেটে গিয়ে পড়বে এবং লং রানে ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে। এই কারণে আমরা একদিকে বলতে পারি শর্ট টার্মে প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য গোল, এন্ড ইন দ্য লং রান আলটিমেট গোল ইজ দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো এটাই হলো আমাদের সামারি, যে আমরা যেটি গত ক্লাসে আলাপ করেছিলাম যে হোয়াট ইজ দ্য গোল অফ দ্য বিজনেস ফার্ম এন্ড হাউ টু অ্যাচিভ দ্যাট। তো সেক্ষেত্রে যেটা বললেন যে বইয়ের মধ্যে তো 2টি পয়েন্ট আছে, হ্যাঁ 2টি পয়েন্ট আছে, যে এখানে প্রথম পয়েন্টে বলা আছে যে গোল কি কি হতে পারে, পসিবল গোল। এখানে অনেকগুলি গোলের কথা বলেছি, যে সার্ভাইভাল, অনেক কিছু, যে আমরা বিজনেসে সার্ভাইভ করতে চাই, আমরা প্রফিট মেক করতে চাই, আমরা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, আমরা সোশ্যাল ওয়েলফেয়ার করতে চাই, আমরা পরিবেশকে সেভ করতে চাই, অনেক কিছুই তো গোল হতে পারে। কিন্তু আমরা আসলে কোন গোলটাকে ফোকাস করব, সেটা আমরা শর্ট টার্মে বললে যে আমরা প্রফিট মেক করব, আর আলটিমেট গোল যেটা আমরা সিক করব সেটি হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই কারণে 2টি পয়েন্টে এভাবে বই দেখানো আছে, এবং সেকেন্ড পয়েন্টে মূলত আলটিমেট গোল বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটি হাইলাইট করা আছে। এবার কি বুঝছেন? ইয়েস স্যার। তো আমরা এইভাবে এই কোশ্চেনের আনসার এভাবেই হবে। আপনাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য গোল অফ দ্য বিজনেস ফার্ম অথবা হোয়াট ইজ দ্য গোল অফ দ্য কর্পোরেশন, আপনি আলটিমেট গোলটাই বলবেন। আর শর্ট টার্মে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কারণ এর উপরেই আবার ডিপেন্ড করবে লং টার্মের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কিন্তু শর্ট টার্মের গোল প্রফিট, এটা লং রানের গোল হতে পারে না, কারণ প্রফিট ম্যাক্সিমাইজেশনের অনেক প্রবলেম আছে, অনেক লিমিটেশন আছে। এগুলি বইয়ের মধ্যে বিস্তারিত ডিসকাশন, আপনারা ওটি পড়লেই বুঝবেন। তাহলে আমরা মনে হয় ফার্স্ট চ্যাপ্টারে যে টপিকগুলি ছিল সেগুলি শেষ করতে পেরেছি। আরো যদি কোনো কোশ্চেন কমেন্ট থাকে বলতে পারেন, না হলে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করতে চাই। জি স্যার। ওকে। সবাই দেখতে পাচ্ছেন? So name of the second chapter is the financial statements and cash flow. তো এগুলি আপনাদের অন্য কোর্সে হয়তো আগেও কিছু আইডিয়া আছে। আমরা সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার দুইটা একই সাথে মিলিয়ে পড়ব, কারণ থার্ড চ্যাপ্টারটা এর সাথে লিঙ্ক, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর সেকেন্ড চ্যাপ্টার হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই দুইটা চ্যাপ্টারের যে টপিকগুলি, ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারের অনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিব, আর থার্ড চ্যাপ্টারে স্টেটমেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেক্ষেত্রে ইন ডেপথ কিছু অ্যানালাইসিস আমরা করব, যেগুলি আগেও আপনারা যে আইডিয়াগুলি আছে সেগুলি হয়তো আমরা বেশি হাইলাইট করব না। অ্যানালাইসিসের মধ্যে আপনারা যেগুলি জানেন ওগুলি হয়তো আমরা জাস্ট টাচ করব, আর যেগুলি না জানা আছে সেগুলি আমরা ডিটেলসে যাব। তো বিফোর দ্যাট উই নিড টু হ্যাভ দ্য আইডিয়া অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো এটি অনেকবার অনেক কোর্সে আপনাদের সাথে আলাপ হয়েছে, অন্যান্য কোর্সে পড়েছেন। তো এখানে আশা করি নতুন কিছু নাই। তারপরও কে বলবেন, একজন বলেন তো হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, হোয়াট ডাজ ইট মিন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হইছে ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ Cash flow statement. Financial position of a company is called financial statement.
এই চারটে স্টেটমেন্ট হচ্ছে ব্যাংক একটা বেশি করে। জি আর কে বলবেন? ব্যালেন্স শিট, Snapshot of financial activities of a firm. ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। আমরা যদি একটু আরো অ্যাক্টিভিটিজ এর মধ্যে তো আছে ব্যালেন্স শিট, আরেকটু ইনকাম root থেকে স্টেটমেন্ট, আমরা আসি ক্যাশ যদি। ফ্লো। একটু রুট থেকে আমরা আসি। আপনারা জানেন অল কর্পোরেশন নিড টু হ্যাভ এজিএম ইন এভরি ইয়ার। সবাইকে Yes, sir. এজিএম করতে হয়, এটি তো জানা আছে সবার, তাই না? জি জি এজিএমটা কি? Annual general অ্যানুয়াল জেনারেল মিটিং। এই মিটিং এ কি হয়? ওই Share কোম্পানির এক option. বছরের আয় ব্যয় বা নেক্সট এক বছর কি ফিউচার প্ল্যান, নেক্সট বছর আয় ব্যয়, ফিউচার নেক্সট প্ল্যান বা কোম্পানি কোথায় যাবে বা 10 বছর পর কি দেয় গোল, এটা এই নিয়ে। প্রফিট শেয়ার ঘোষণা হয় স্যার। আচ্ছা, অ্যানুয়াল সবই জেনারেল হয়। মিটিং এ অনেক কিছুই হয়। তো এটাকে যদি আমরা বলি, সামনের দিনের বাজেট। এখানে এক নাম্বার হলো এখানে বোর্ড অফ ডিরেক্টরস এর ইলেকশন হয়, এখানে ভোটিং হয়। সেকেন্ডলি এখানে ডিসকাশন হয়, ডিসকাশনে এখানে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ হয়, যেটাকে বলে অ্যানুয়াল রিপোর্ট। এই অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ হয় এবং শেয়ার হোল্ডারদেরকে এটি ডিস্ট্রিবিউট করা হয়। এবং এই অ্যানুয়াল রিপোর্ট এর মধ্যে দুইটি পার্ট থাকে, একটি হলো চেয়ারম্যানস স্পিচ আর একটি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এখন এই চেয়ারম্যানস স্পিচ বলতে ওই এজিএম এর চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান, তিনি যে বক্তব্যটি দেন এটি লিখিত থাকে, এটি অ্যানুয়াল রিপোর্টের মধ্যে থাকে শুরুতেই। এখানে চেয়ারম্যানস স্পিচের মধ্যে কি কি থাকে? The previous record, that means the performance of the company over the last year and what is going to be in the next year. তার মানে what is done and what is going to be done. স্যার কি করা হচ্ছে এক বছরে এবং আগামী এক বছরে আমরা কি করতে যাচ্ছি, ফিউচার প্ল্যানিং রিগার্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। সো এগুলি চেয়ারম্যান স্পিচের মধ্যে ডেটা সহ ডিটেইলস থাকে, এটি লিখিত থাকে এখানে, এটি স্পিচ দেয়া হয়। এটা হলো একটা পার্ট অ্যানুয়াল রিপোর্টের। সেকেন্ড পার্ট হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর এই পার্টের মধ্যে অল দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ইনক্লুডেড। এখন সেক্ষেত্রে আমরা জানবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে মূলত দোজ স্টেটমেন্টস দ্যাট ডিসক্রাইব দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য কোম্পানি, সো দ্যাট ইজ কল্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেখানে কি করে ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড পারফরমেন্স এগুলিকে ডিসক্রাইব করা হয়। এবং দেয়ার আর 4 টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা আপনারা সবাই জানেন। একটি হলো ইনকাম ব্যালেন্স শিট, স্টেটমেন্ট, একটি হলো ব্যালেন্স শিট, একটি হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ওনার ফ্লো, সিকিউরিটি, ওনার আর সিকিউরিটি একটি হলো স্টেটমেন্ট ক্যাশ অফ ফ্লো ক্যাশ ফ্লো। স্টেটমেন্ট। তাহলে এই যে চারটি স্টেটমেন্ট, এটাকে এক কথায় আমরা বলেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য ফার্ম। তো এই স্টেটমেন্ট এবং অ্যানালাইসিস এটি সেকেন্ড পার্টে থাকে অ্যানুয়াল রিপোর্টের। তো এই অ্যানুয়াল রিপোর্টে পাবলিশ হয় এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। তো আমরা এর জন্য ওই অ্যানুয়াল রিপোর্ট, অনেকেই হয়তো ওই মিটিং এ যারা অ্যাটেন্ড করছেন তাদের আইডিয়া আছে, তারা জানেন। অ্যাটেন্ড না করলেও অ্যানুয়াল রিপোর্ট তো সবাই দেখেছেন, ওখানে একটু খুলে দেখলেই আপনারা পাবেন যে এই দুইটি পার্টি থাকে, চেয়ারম্যান স্পিচ আর একটি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এখানে আমরা সেকেন্ড পার্ট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এইটাই হাইলাইট করব, যে এখানে এই স্টেটমেন্ট বলতে কি বোঝায়, কি কি স্টেটমেন্ট থাকে, অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এ দিয়ে কোম্পানির পারফরম্যান্স কিভাবে মেজার করা হয়, এন্ড হাউ দ্য কর্পোরেশন টেক দ্য ডিসিশন বেসড অন দ্য পারফরম্যান্স, এগুলি আমরা এখানে ডিটেইলস দেখব। তো ফার্স্ট অফ অল ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তো আমরা সবাই জানি, ব্যালেন্স শিটটা কি বলেন তো কেউ একজন? ব্যালেন্স শিট আর ব্যালেন্স শিটে অ্যাসেট লায়াবিলিটি ইনক্লুড করা স্যার। এন্ড ওনার সিকিউরিটি, অলসো দি লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এটা তো দুইটি বিষয় থাকে মূলত। ব্যালেন্স শিট ইজ দ্য স্টেটমেন্ট অ্যাসেট অ্যান্ড that describe the financial position at a particular date. এখানে এটি মনে রাখতে হবে বা বলতে হবে যে এই স্টেটমেন্টে আমরা ফাইন্যান্সিয়াল পজিশন দেখি। পজিশন বলতে অ্যাসেট লায়াবিলিটি পজিশন at a particular জি স্যার, date এই or দুইটাই। as a specific date. অফ টাইম। তো এখানে সেই ডেট বলতে কোনো একটা নির্দিষ্ট ডেটে কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটি পজিশন কি, এটি এই ব্যালেন্স শিটের মাধ্যমে জানা যায়। এবং ব্যালেন্স শিট তো আমরা আগে দেখেছি, এর দুইটি পার্ট থাকে, একটি হলো অ্যাসেট আর একটি হলো লায়াবিলিটিস এন্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি।
যেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা শিখেছি a ইকুয়াল টু l প্লাস ও ই, তাই না? ইকুইটি, জি স্যার। তাহলে ব্যালেন্স শিট সম্পর্কে আমরা আইডিয়া আছে, ব্যালেন্স শিট দেখতে কেমন আমরা এখানে একটি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। এখানে দেখেন একদিকে অ্যাসেট আর একদিকে লায়াবিলিটিস এন্ড স্টক হোল্ডার্স ইকুইটি, দুইটি আছে। অ্যাসেটের দিকে কারেন্ট অ্যাসেট, তারপরে ফিক্সড অ্যাসেট, আবার লায়াবিলিটির দিকে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি, স্টক হোল্ডার্স ইকুইটি। স্টক হোল্ডার্স ইকুইটির মধ্যে কি কি থাকে দেখেন, প্রেফার্ড স্টক থাকতে পারে, কমন স্টক থাকতে পারে, ক্যাপিটাল সারপ্লাস, অ্যাকুমুলেটেড রিটেন আর্নিংস, এগুলি থাকে। ক্যাপিটাল সারপ্লাসটা কি স্যার? ক্যাপিটাল সারপ্লাস হলো, মনে করেন আপনি একটি শেয়ার ইস্যু করেছেন, শেয়ারের ফেস ভ্যালু কত, 10 টাকা, বিক্রি করেছেন 20 টাকায়, তো 10 টাকা হলো আপনার কমন স্টক, 10 টাকা করে দেখাবেন, আর বাকি যে 10 টাকা এক্সট্রা নিয়েছেন এটি হলো ক্যাপিটাল সারপ্লাস। শেয়ার প্রিমিয়ামটা কি? প্রিমিয়ামের টাকাটা আপনি এখানে আলাদাভাবে দেখাবেন। সারপ্লাস। জি, আপনি 150 টাকায় বিক্রি করেছেন, কিন্তু ফেস ভ্যালু কত, শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা। 10 টাকা। 10 টাকা 10 টাকা। তাহলে এই 10 টাকা আপনি কমন স্টকে দেখাবেন যদি কমন স্টক হয়, তো আর বাকি মনে করেন 140 টাকা, এটা আপনি ক্যাপিটাল সারপ্লাস হিসেবে দেখাবেন। এখানে অ্যামাউন্ট হিসেবেও কিন্তু এই যে দেখেন কমন স্টক 55, ক্যাপিটাল সারপ্লাস কিন্তু অনেক বেশি। কারণ কি? কারণ হয়তো 10 টাকার শেয়ার বিক্রি হয়েছে আপনার কত, 100, 150, 200 এরকম, তাহলে বাকিটা কি সারপ্লাস। সারপ্লাস, এক্সেস। ওকে, তো আমরা এখানে এই বিষয়গুলি। স্যার কমে কি বিক্রি করার সুযোগ আছে? কমে বিক্রি কেন করবেন, তাহলে তো আপনার ক্যাপিটাল লস। না এটা কি সুযোগ আছে কি ফাইন্যান্সের? থিওরিটিক্যালি সুযোগ আছে কি? সুযোগ আছে, কারণ আপনার সেক্ষেত্রে কি হবে স্যার? সেটা কোম্পানির পারফরম্যান্স যদি কম হয়, কোম্পানির পারফরম্যান্স যদি খুব খারাপ হয়, তাহলে স্যার সেটাকে কি বলা হবে? ক্যাপিটাল ডেফিসিট। লস, ডেফিসিট বা লস। হ্যাঁ, ডেফিসিট বা লস বলা যায়। সারপ্লাসের অপোজিট বলবেন, ডেফিসিট বলবেন। ডেফিসিট স্যার। ডেফিসিট বলবেন, লস তো আবার অন্য বিষয়। অন্য জিনিস, দ্যাটস ডেফিসিট। তো এখন এখানে এটা তো আসলে ডেফিসিটটা লস না, ওটা তো ঘাটতি। কেউ করতে চায় না আর কি। তো এটা আপনি মানে অ্যাকাউন্টিং এ ক্যাপিটাল সারপ্লাস থাকে, কিন্তু ফিগারটা মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে থাকে, মাইনাস, বুঝছেন? নাম সারপ্লাস থাকলো কিন্তু ওই ফিগারটা থাকে ব্র্যাকেটের মধ্যে, ইন্ডিকেট করে যে আপনার এত টাকা লস। যেমন তো প্রফিটের ক্ষেত্রে তাই থাকে, 10 টাকার প্লাস হতে পারে, 10 মাইনাস হতে টাকার পারে। শেয়ার আপনি 8 টাকায় বিক্রি করেছেন, এখন কি লিখবেন? কমন স্টক 10, ক্যাপিটাল সারপ্লাস ব্র্যাকেটের মধ্যে 2, বুঝছেন? না ব্র্যাকেটে দেই, ওই একটাই মাইনাস বা ব্র্যাকেট একটা, মানে নেগেটিভ 2 আর কি। নেগেটিভ 2। তাহলে নামটা ক্যাপিটাল সারপ্লাসই থাকবে। সারপ্লাস কেন হবে স্যার? 8 টাকা যদি সেল করি 10 টাকার জিনিস, সারপ্লাস হবে 2 টাকা থাকবে না। সারপ্লাস হবে আপনি ইনকাম স্টেটমেন্টের প্রফিট যে কারণে নেগেটিভ লেখা হয় ঠিক সেই কারণে। ইনকাম স্টেটমেন্টের বটম লাইন কি? নেট ইনকাম। তাহলে নেট ইনকাম শব্দই লিখবেন, এই সেন্টেন্সটাই লিখবেন, যদি লস হয় ব্র্যাকেটের মধ্যে দেখাবেন, ওই একই রকম কথা, বুঝছেন? নেট ইনকাম স্যার তো আমরা বললেন যে 10 টাকার জিনিস আমি যদি 8 টাকা বিক্রি করি সেক্ষেত্রে সারপ্লাস কেন? ডেফিসিট হওয়ার কথা না? ডেফিসিটই তো হয়েছে, এই জন্যই তো ব্র্যাকেটের মধ্যে 2। একজন বললো যে সারপ্লাস। এটা তো নাম ক্যাপিটাল সারপ্লাস, নাম। এটা তো মনে করেন সংসদের নেতা যদি মহিলা হয় তাকেও তো সংসদ নেতা বলা হয়, সংসদ নেত্রী বলে না কিন্তু, সংসদ নেতা। তখন বই পোস্টটা হলো নেতা, মানে এই কারণে নাম মাত্র ক্যাপিটাল সারপ্লাস, হ্যাঁ, কাজে না আর কি। ওরকমের আর কি। নাম হলো সংসদ নেতা, কিন্তু সে তো মহিলাও হতে পারে, এরকম। বর্তমানে আছে স্যার, বর্তমানে মহিলা হলে কিন্তু সংসদ নেত্রী বলবে না, সংসদ নেত্রী বলা হবে না, সংসদ নেতাই বলবে, কিন্তু সে ফিমেল হতে পারে। স্যার রাষ্ট্রপতি শব্দটা এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ওরকম। রাষ্ট্রপত্নী হয়ে যাবে। পত্নী তো আবার অন্য বিষয়। রাষ্ট্রপতি মিসেস। যাই হোক,
আমরা এখানে শেয়ার হোল্ডার্স ইকুইটি বলতে তাহলে শুধু যে শেয়ার তা না, এর মধ্যে আরো দুইটি বিষয় থাকে, সারপ্লাস থাকে, আর কি থাকে, রিটেন আর্নিংস, এটিও মাথায় রাখতে হবে। রিটেন আর্নিংস। বুঝছেন? জি স্যার। রিটেন আর্নিংস কি এবার বলেন? স্যার আগের আহ, বছরের যে আগের বছর Profit নেওয়ার পরে যেটুকু যেটা থেকে থাকে। যায় ওইটাই হচ্ছে আমাদের রিটেন আর্নিংস। ডিভিডেন্ড দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে। মানে প্রফিট যেটা রেখে দেয়, মালিক পক্ষ যেটা প্রফিট স্যার রেখে দেয়। হুম, মানে প্রফিটের কিছু অংশ হচ্ছে পরবর্তী বছরের জন্য রেখে দেয়, আর হ্যাঁ, সেটাই হচ্ছে প্রফিটের যে আপনার অংশটা মালিক পক্ষ রিটেন রেখে দেয় আর্নিংস। ফর দ্য নেক্সট টাইম। হ্যাঁ, ফর দ্য তাহলে আমরা সহজে কি বলবো, ইট ইজ দ্য পোর্শন অফ নেট প্রফিট রিটেইনড উইথ দ্য কোম্পানি। আর যেটা ডিস্ট্রিবিউট নেট করা প্রফিটের হয়, কিছুটা অংশ। যেটা ডিস্ট্রিবিউট করা হয় সেটা হলো কি, ডিভিডেন্ড। ডিভিডেন্ড। ওকে, তাহলে এটা আমরা জানলাম, ব্যালেন্স শিট সম্পর্কে আইডিয়া নিলাম। এরপরে আমরা যাই, লিকুইডিটি বলতে আমরা কি বুঝি? লিকুইডিটি স্যার হচ্ছে স্যার অ্যাসেট কে কনভার্ট করতে পারবে ক্যাশে। এরকম, হ্যাঁ স্যার, ক্যাশ ফ্লোর সাথে মানে এক রিলেটেড স্যার। বছরের মেয়াদি যত শর্ট টার্ম। অ্যাসেট আছে যেগুলোকে আমরা উঠাইতে পারবো, ওইটাই হচ্ছে স্যার ক্যাশে লিকুইড। কনভার্ট। হ্যাঁ, Cash এ ক্যাশে কনভার্ট করতে cash এ পারবো। convert এখানে convert মেয়াদ, করতে পারবে। এখানে ম্যাচুরিটি বিষয় না, এখানে হলো কনভার্টিবিলিটি ইনটু ক্যাশ। হাউ কনভার্টেড কুইকলি, জি হাউ কুইকলি কুইকলি কনভার্ট ইনটু ক্যাশ, কত দ্রুত ক্যাশে কনভার্ট করা যায়, যেটা তাড়াতাড়ি করা যায় সেটা হলো, এটা লিকুইডিটি বেশি, লিকুইডিটি মোর লিকুইড, এবং লেস লিকুইড যেটা সময় বেশি লাগে সেটা লেস লিকুইড, যেটা ফাস্ট করা যায় সেটা হলো মোর লিকুইড। মোর মোর লিকুইড। ফর এক্সাম্পল বলেন। গোল্ড দ্য শেয়ার। গোল্ড ঠিক আছে, ওটা তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট না, ওটা রিয়েল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা রিয়েল বলুন। আছে। বন্ড। অ্যাকাউন্ট Share রিসিভেবল, bond. অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, ট্রেড রিসিভেবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল স্যার অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল তো রিসিভেবল সবসময় মানে আমি অনেক সময় তো টাকা নাও পাইতে পারি। তাই তো, ডিফল্টও তো হতে পারে। হতে পারে। ডিফল্ট হলেও স্যার এটা কারেন্ট লায়াবিলিটি। শর্ট টার্ম বন্ড গুলো তো স্যার ইজিলি লিকুইড করা যায়। তার মানে লিকুইড অ্যাসেট যদি আমরা বলি, তাহলে আমরা Treasury bond. শর্ট টার্ম অ্যাসেটের মধ্যে ট্রেজারি বিল, যেগুলি সহজে treasury bill, কনভার্ট করা যায় ক্যাশে, সেগুলোই লিকুইড অ্যাসেট। কমার্শিয়াল পেপার, এগুলি লিকুইড অ্যাসেট। ব্যাপার। তার মানে সহজে যেগুলি আমরা পারচেজ করতে পারি, সেল করতে পারি। দেন আরেকটি কনসেপ্ট হলো আমাদের ভ্যালু ভার্সেস কস্ট। ভ্যালু বলতে কি বোঝায়? বলতে সহজ কথা প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যাসেট অথবা ফার্ম, যেভাবেই বলি। আর কস্ট বলতে কি বুঝি আমরা? খরচ। আপনি একটি অ্যাসেট কিনলেন, এটাকে আমরা কি বলবো? এক্সপেন্ডিচার বলবো না কস্ট বলবো? স্যার হ্যাঁ, কস্ট আর এক্সপেন্সের মধ্যে ডিফারেন্স আছে না? জি স্যার, এক্সপেন্স আর কস্টের মধ্যে কি ডিফারেন্স আছে। ডিফারেন্স বলেন? কস্ট হচ্ছে, বুঝতে পারছি কিন্তু স্যার বলতে পারতেছি না। কস্ট বলতে কষ্ট হচ্ছে স্যার। না স্যার, কস্ট বলতে কস্ট না, কস্ট বলতে expense কষ্ট মানে আমি হচ্ছে। এটা খরচ করে ফেলছি, আর কস্ট এটা হচ্ছে আমি বুঝতে পারছি, বলতে পারছি না স্যার। আচ্ছা, বাংলায় তো দুইটা সেম, তাই না? হ্যাঁ স্যার, বাংলায় দুইটা সেম, কিন্তু কস্ট ইজ দ্য এক্সপেন্ডিচার টু অ্যাকোয়ার অ্যান অ্যাসেট। কোনো অ্যাসেট যখন কেনা হয় যে খরচটা হয় সেটা হলো কস্ট, মানে বড় ধরনের খরচ স্যার, এটা বোঝা যাচ্ছে স্যার। এটা হলো কস্ট। আর এক্সপেন্স ইজ দ্য, ডেইলি এক্সপেন্সটা কি? এক্সপেন্স, পিটি ক্যাশ রিলেটেড স্যার। এক্সপেন্স ইজ দ্য অপারেশনাল কস্ট, মানে বিজনেস অপারেশনের যে খরচগুলি হয়, যেটা রেভিনিউর যেমন এগেইনস্টে worker, যে খরচগুলি আমরা শো করি, সেগুলি হলো কস্ট। ডেইলি এক্সপেন্স যেমন ওয়ার্কার, বিজনেস শুরু করার সময় যে খরচটা স্যার ওটা কষ্ট হবে। এক্সপেন্ডিচার কস্ট। ওটা কি খরচ? মনে করেন অ্যাসেট কেনার জন্য খরচ, ইনভেস্টমেন্ট, সেগুলি কস্ট। যেমন ইনভেস্টমেন্টের খরচগুলি বা এক্সপেন্ডিচার গুলি হলো কস্ট।
ঠিক আছে, এখন একটি অ্যাসেট কিনেছেন মনে করেন 10 লাখ টাকা দিয়ে, তাহলে এটাকে আমরা কি বলবো? কস্ট অফ অ্যান অ্যাসেট। এখন এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আছে না? জি জি স্যার। এই ডেপ্রিসিয়েশনটা আমরা কোথায় দেখাই? ইনকাম স্টেটমেন্টের মধ্যে এক্সপেন্স হিসেবে দেখাই। এক্সপেন্স। তার মানে এই টোটাল কস্টকে আমরা তার লাইফ টাইমে ভাগ করে এক ভাগ আমরা প্রতি বছর এক্সপেন্স হিসেবে দেখাই, দ্যাট ইজ দ্য ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনকে কি বলবো? ইট ইজ দ্য এক্সপেন্স portion of cost that is showed as an expense. তার মানে ডেপ্রিসিয়েশনটা হলো কস্টের একটি অংশ যেটি প্রতি বছর এক্সপেন্স হিসেবে দেখানো হয়। বুঝছেন? না স্যার, বুঝতে পারিনি। যে না, একটা অ্যাসেট কিনছেন, একটা অ্যাসেট কিনলেন 1 লাখ টাকায়। কোশ্চেন স্যার, যে এক্সপেন্স হিসেবে আপনি দেখালেন, কিন্তু স্যার জি একটা অ্যাসেট কিনলেন 1 লাখ টাকায়, আমরা ধরে নিলাম এই অ্যাসেটটা এর ইউজফুল লাইফ কত, ধরে নিলাম 10 বছর, তাহলে প্রতি বছর কত, 10,000 করে আমার পড়বে। কিন্তু এই অ্যাসেটটা যখন কিনলাম তখন আমি এই 1 লাখ টাকা কি হিসেবে লিখেছি? যদি আপনি ইনকাম স্টেটমেন্টের এটাকে খরচ হিসেবে রেভিনিউর এগেইনস্টে দেখান, তাহলে তো আপনার ওই বছর আপনার প্রফিটই হবে না, বিশাল লস হয়ে যাবে, তাই না? জি স্যার। কারণ আপনার সেলস করে যা রেভিনিউ করলেন আর অ্যাসেট কেনার খরচ তো বিশাল খরচ। এটা যদি আপনি রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার এখানে দেখান অ্যাসেটের খরচটা, তাহলে তো আপনার নেগেটিভ লস মানে লস হবে, সেটা বিশাল আকারের লস হবে। এ কারণে কি করা হয়, হয়ে যাবে। এটাকে লাইফ টাইমে ভাগ করে খরচটা অল্প অল্প করে এক দেখাবো। বছরে আমরা এই কস্টকে এক্সপেন্স হিসেবে দেখাই, কারণ অপারেশনাল এক্সপেন্ডিচার গুলি হলো এক্সপেন্স, আর যেটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যে এক্সপেন্ডিচার সেগুলিকে আমরা বলছি কস্ট। তার মানে এই কস্টের একটি অংশ আমরা প্রতি বছর এক্সপেন্স হিসেবে দেখাই, এটা হলো এক্সপেন্স। মানে ওটা টোটালটা হলো কস্ট, অ্যাসেটের কস্ট। এর 10,000 টাকা আমরা এক্সপেন্স হিসেবে 1 বছর দেখালাম, তাহলে কি হলো, এই বছর ব্যালেন্স শিটে আমরা 10,000 দেখালাম, ওই 1 লাখ কিন্তু খরচ দেখাইনি, পরের বছর আবার 10,000 খরচ দেখাবো। তার মানে কস্টকে আমরা এখানে এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করতে পারলাম হোয়াট ইজ কস্ট অ্যান্ড এক্সপেন্স। সেটি কি, এক্সপেন্স রিলেটেড টু অপারেশনাল কস্ট, বিজনেস অপারেশনস, আর কস্ট ইজ দ্য এক্সপেন্ডিচার টু অ্যাকোয়ার দ্য অ্যাসেট অর ইনভেস্টমেন্ট। এবার বুঝছেন কিনা? জি স্যার। আপনি অ্যাসেট কিনেছেন, এটা যদি খরচ হিসেবে দেখান তাহলে তো আপনার ওই বছরে প্রফিট হবেই না, আরো 2-3 বছরে আপনার লস বিয়ার করতে হবে। এই জন্য অ্যাসেট অ্যাকোয়ারের যে এক্সপেন্ডিচার এটা কস্ট হিসেবে এটা দেখানো হয়, এটা এক্সপেন্স হিসেবে দেখানো হয় না। তাহলে বুঝছেন এটা? জি স্যার। মার্কেট ভ্যালু, বুক ভ্যালু, শেয়ার প্রাইস, ফেস ভ্যালু হলো 10 টাকা, এটা হলো বুক ভ্যালু। মার্কেট ভ্যালু, মার্কেটে যে দামে ট্রেড হয়, ঠিক আছে? তার মানে অ্যাকাউন্টিং ভ্যালু ইজ দ্য বুক ভ্যালু and market price is the market value or the economic value. এবার বুঝছেন? এগুলি টার্ম, এগুলি আমাদের যে স্যার আর একবার বলেন। কোনটা? মার্কেট ভ্যালু এন্ড বুক ভ্যালু। স্যার বুক ভ্যালু, অ্যাকাউন্টিং টার্ম ইজ দ্য বুক ভ্যালু। তার মানে অ্যাকাউন্টিং এ আপনি যে ভ্যালুটা লিখবেন সেটা কি লিখবেন? কমন স্টক 10 টাকা করে 100 শেয়ার 1000 টাকা, এটা হলো বুক ভ্যালু, কারণ এখানে 10 টাকা করে দেখিয়েছেন। আর আপনি যখন অন্য জায়গাতে ক্যালকুলেট করবেন, আপনি শেয়ার কিনেছেন মার্কেটে, এক একটি শেয়ার 20 টাকা করে, আপনি 100 শেয়ার কিনেছেন, হ্যাঁ মার্কেট প্রাইসে এটা হলো যেমন market ছিল price। ওটা হচ্ছে মার্কেট মার্কেট ভ্যালু। ভ্যালু। জি মার্কেটে খোঁজ নিয়ে যেটা জানা যাবে ওটা হলো মার্কেট ভ্যালু। ওকে, তাহলে ব্যালেন্স শিট এবং এই রিলেটেড টার্মস গুলি জানলাম। এরপরে ইনকাম স্টেটমেন্ট, এই টার্মগুলি শুধু এতটুকু জানলেই চলবে যতটুকু বলেছি, কারণ ভাইভাতে আমরা জিজ্ঞেস করলে এভাবেই জিজ্ঞেস করব, এতটুকু বলতে পারলেই এনাফ, ঠিক আছে?
স্যার এই সেমিস্টার এক্সামও কি আগের মতো ভাইবার অ্যাসাইনমেন্টই হবে? হ্যাঁ, অনলাইনে যেহেতু এভাবেই হবে ইনশাআল্লাহ। মিড টার্মে 15 আপনার অ্যাসাইনমেন্ট, 15 ভাইবা, এবং ভাইবার কোশ্চেনগুলি তো এইভাবেই আমরা জিজ্ঞেস করব যা পড়ছি। তার মানে ক্লাসে আপনি যদি অ্যাটেন্টিভ থাকেন, রেগুলার ক্লাস করেন, এগুলি যদি মনে থাকে, এগুলি বুঝেন, তাহলে আপনি ভাইভাতে 100-এ 100 পাবেন আশা করা যায়। স্যার ক্লাস টেস্ট কি হবে? ক্লাস টেস্ট আমরা নিব, ভাইভাই তো 100 হইবে না স্যার। আমরা ক্লাস টেস্ট নিব হয়তো নেক্সট ক্লাস বা কোনো একটা টাইমে। একটা টপিক আর দিব। নেক্সট ক্লাস তো বন্ধই থাকবে হ্যাঁ, যেদিন হয় আর কি। নেক্সট শুক্রবার। তো আমরা হয়তো একটা টপিক দিব, টুকটাক ম্যাথ করতে দিব, ওটি আপনি করে আপলোড করে দিবেন, ওটাই ক্লাস টেস্ট। এটা ওপেন বুক স্যার নিব, ম্যাথ করতে দিন। এটা ওপেন বুক নিব যাতে করে আপনি বই দেখে লিখতে পারেন এবং সবকিছু খুঁজে না পান। তাহলে বই দেখে কি হবে, স্যার? জি স্যার, এই যে স্যারে যে এটা লাগাবে এটা জানি তো। না, ক্লাস টেস্টের কথা বলেছি, ক্রিটিক্যাল করে দিবে। ক্লাস টেস্টের কথাই বলেছি। বইয়ে থাকবে কিন্তু যাতে আবার সরাসরি খুঁজে না পান, ওরকমের বিষয়ই থাকবে জি স্যার স্যার, ম্যাথ করতে মানে দিন। ঘুরাইয়া পেঁচায় থাকবে। ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ, ম্যাথ করতে দিন, ওইটা ইনশাআল্লাহ। ভালো স্যার হবে বেশি। কবে নেবেন ম্যাথ ক্লাস তো ম্যাথ তো এখনো করি নাই, এখন আগে তো এই তো করাতে স্যার হবে, পড়া শেষ হলেই, স্যার করানো আগে হইলেই তো দিবেন। আগে স্যার আমরা করাতে তো হবে। ম্যাথ অ্যাভয়েড করব বলছিলেন স্যার প্রথম ক্লাসে। অ্যাভয়েড করবো কই বলছি? বলছি বড় বড় ম্যাথ হয়তো আমরা করতে পারবো না, সেটা বলেছিলাম। স্যার ছোট ছোট ম্যাথ করাবে। ইনশাআল্লাহ। তো আমরা ইনকাম স্টেটমেন্টে আসি এবার। হোয়াট ইজ ইনকাম স্টেটমেন্ট? ইনকাম স্টেটমেন্টটা কি? ইট ইজ অলসো আ ফাইন্যান্সিয়াল স্যার এই স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ এক্সপেন্স দেওয়ার বাদ পর দিলে যেটা হ্যাঁ থাকবে যেটা সেটা থাকবে সেটাই হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা ইনকাম। ডিফাইন করলে আমরা বলবো ইট ইজ দ্য income statement is also a financial statement that describe পারফরম্যান্স the হবে কোম্পানি। financial performance of a company over a specific period of time. মানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোম্পানির পারফরমেন্স কেমন সেটি ডিসক্রাইব করে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট আপনারা জানেন, শুরু হয় কি থেকে? অপারেটিং রেভিনিউ বা সেলস থেকে অপারেটিং শুরু হয়। রেভিনিউ, কস্ট অফ গুডস এটি সোল্ড, এক এক কোম্পানি তারপরে এক এক ভাবে লিখে। এখানে যেমনি অপারেটিং রেভিনিউ লেখা হয়েছে, কেউ লিখে টার্নওভার, কেউ লিখে সেলস। তো যেটা আমি থাকুক, এটি হলো রেভিনিউ। রেভিনিউ থেকে আমরা কি সাবট্রাক্ট রেভিনিউ, করব? তারপর আছে কস্ট আসে, কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড। কস্ট জি অফ স্যার, গুডস সোল্ড এর জি, আর কি বাদ দেই? সেলিং, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এক্সপেন্স। মানে ডেপ্রিসিয়েশন, এক্সপেন্স সেলিং মানে গুলো স্যার। এই যে দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস গুলো আর এইখানে কি। ডেপ্রিসিয়েশন এই টার্মটা আলাদা কেন আসলো? কারণ উপরে দেখেন এটা কস্ট, হচ্ছে অ্যাসেট কস্ট। কারণ এই যে কস্ট অফ গুড সোল্ড, রেভিনিউ থেকে তো এটা আমরা বাদ দিব। কস্ট অফ গুড সোল্ড কোত্থেকে এসছে? এটি হলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর যে কস্ট, ঠিক হ্যাঁ, আছে, র মেটেরিয়ালস সহ অন্যান্য যেগুলি। আচ্ছা, এরপরে প্রোডাক্ট সেল করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক খরচ আছে, এমপ্লয়ীদের স্যালারি সহ অনেক কিছু, সেগুলি এখানে আসলো সেলিং, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। জি আর জি, আর অ্যাসেট কেনার যে বড় একটা খরচ ছিল, সেটাকে তো আমরা প্রতি বছর ভাগ ভাগ করে দেখাচ্ছি। ভাগ করে সেটার দেখাচ্ছে সেটা সেটার একটি depreciation, অংশ জি এই জি, যে ওটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। হ্যাঁ সেটাকেও স্যার, আমরা এখানে এইটাকে এক্সপেন্স হিসেবে দেখালাম। তার মানে কস্ট অফ গুড সোল্ড, এটাকে এক্সপেন্স হিসেবে দেখালাম, সেলিং, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর এগুলো ডেপ্রিসিয়েশন। এই তিনটা বাদ দিলেই আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম। ওকে, জি স্যার। জি স্যার। তো আমরা আজান মনে হয় দিয়ে দিয়েছে। তো আমরা ব্রেক নিই, একটা ব্রেক নিয়ে আবার আমরা ওই যে আগের মতো 6টার মধ্যে চলে আসবো। ঠিক তো আছে, 6টা জি বেশি স্যার। হয়ে যাবে স্যার। তাহলে 5টা 50। জি স্যার, হতে পারে। ওকে, জি 45 থেকে জি 50-এর স্যার। মধ্যে চলে আসবেন। জি স্যার। ওকে, ইনশাআল্লাহ। জি।
ওকে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। ওয়েলকাম জি এভরিবডি। স্যার, আমরা অপারেটিং ইনকাম পর্যন্ত আসছিলাম। তো এখানে টোটাল রেভিনিউ থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, সেলিং জি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড ডেপ্রিসিয়েশন, এই এক্সপেন্স গুলি বাদ দিলে আমরা পাবো অপারেটিং ইনকাম। ইনকাম। অপারেটিং ইনকাম এর সাথে কোনো অন্য কোনো ইনকাম থাকলে সেটা আদার ইনকাম ইনকাম থাকলে এটা অ্যাড করব যদি add থাকে। জি, জি। আদার এবং ইনকামের ভিতরে কোনগুলো পড়বে এটা এরপরে যেটি পাবো সেটা হলো ইবিআইটি। স্যার? একটা জি কোশ্চেন ছিল, আদার বলেন। ইনকামের ভিতরে কোন ইনকাম গুলো পড়বে? অপারেটিং ইনকাম আদার মধ্যে ইনকামের মধ্যে বিজনেস অপারেশনস এর মধ্যে যা যা আছে। না না না, বলছে আদার ইনকামের কথা বলছে, আদার্স। আচ্ছা, আদার্স ইনকামের মধ্যে অপারেশনের বাইরে মনে করেন এটা বিজনেসের উপর ডিপেন্ড করবে। বিজনেস রেগুলার বিজনেসের যে ইনকামটা সেটা হলো অপারেটিং ইনকাম। এই রেগুলার বিজনেসের বাইরের ইনকাম, মনে করেন ব্যাংকের কথা যদি আমরা বলি, ব্যাংকের রেগুলার এফডি বিজনেস থাকলো। কি? ব্যাংকের রেগুলার বিজনেস হলো ইন্টারেস্ট আর্নিং, ঠিক আছে? আর আদার্স এর মধ্যে ব্যাংকের কি, ব্যাংক তো ওই যে ইলেকট্রিসিটি বিল না, এখানে ইন্টারেস্ট, কিছু কমিশন। সে পায় না। তারপর সে ওই যে পে অর্ডার, ব্যাংক ড্রাফট এগুলি সেল করে, জি স্যার। এখান থেকে অনেক ইনকাম হয়, ওগুলি আদার্স। কিন্তু রেগুলার বিজনেস হলো তার রেগুলার কোর্স অফ বিজনেস যেটা সেটা। এটা আবার অন্য ব্যবসার ক্ষেত্রে আবার আলাদা। এটা কোন ধরনের বিজনেস সেটা দেখতে হবে যে তার রেগুলার বিজনেস কি, এবং সেই বিজনেস থেকে যেটা আর্নিং সেটা হলো অপারেটিং ইনকাম। এবং এর বাইরে যদি অন্য কোনো সাইড ইনকাম থাকে যেটা তার রেগুলার অ্যাকশনের সাথে রিলেটেড না, সেটি হলো আদার্স ইনকাম। ওকে, তো এই আদার্স ইনকাম থাকতে পারে আবার নাও থাকতে পারে, অনেকের থাকে, যাদের নাই তাদের তো অপারেটিং ইনকাম এখানেই শেষ। এর সাথে আদার্স ইনকাম থাকলে অ্যাড করে আমরা পেয়ে যাব ইবিআইটি। আদার্স ইনকাম না থাকলে অপারেটিং ইনকামটাই তখন হতো ইবিআইটি, বুঝছেন? তো অপারেটিং ইনকামটাই ইবিআইটি সেক্ষেত্রে। এরপরে আমরা মাইনাস করব ইন্টারেস্ট এক্সপেন্স, মানে কোম্পানি যদি লোন নেয় লোনের ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, সেটি আমরা এখানে মাইনাস করব। তাহলে পাবো ইবিটি বা প্রি ট্যাক্স ইনকাম। প্রি ট্যাক্স ইনকাম মানে হলো ইবিটি। এখান থেকে আমরা ট্যাক্স বাদ দিব। ট্যাক্স আবার কারেন্ট ডেফার্ড হতে পারে, মানে আগে যদি আমাদের কিছু পেমেন্ট বাকি ছিল এরকম যদি থাকে, তো সেটা টোটাল ট্যাক্স বাদ দেওয়ার পরে আমরা পাবো নেট ইনকাম। নেট ইনকামের দুইটা পার্ট, এটা আমরা ভাগ করে ডিভিডেন্ড দিব, আর একটি পার্ট আমরা রিটার্ন আর্নিংস হিসেবে রেখে দিব, বুঝছেন? তাহলে হলো আমাদের টোটাল ফরম্যাট। তাহলে ফরম্যাটটা আমরা এভাবে মনে রাখবো যে টোটাল রেভিনিউ থেকে অপারেটিং এক্সপেন্স গুলি বাদ দিব। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আইটেম কয়টা? মূলত তিনটা আইটেম, কস্ট অফ গুডস সোল্ড, সেলিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দেন ডেপ্রিসিয়েশন। এগুলি বাদ দিলে আমরা পেয়ে যাব ইবিআইটি বা অপারেটিং ইনকাম। সেখান থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব, ইন্টারেস্ট বাদ দিলে পাবো ইবিটি। সেখান থেকে ট্যাক্স বাদ দিব, পাবো আমরা আর্নিং বিফোর। কি আর্নিং বিফোর হবে? এটা ডিভিডেন্ড। তো এখন এটাই নেট ইনকাম, এখানে এটা দুইটা ভাগ করে আমরা কিছুটা ডিভিডেন্ড দিয়ে দিলাম, বাকিটা রিটেন আর্নিংস হিসেবে রেখে দিলাম। এখানে যেমনি 50-50 দেখানো আছে, এটা যে সবসময় 50-50 হবে নট নেসেসারি, ইট ডিপেন্ডস অন দ্য ডিসিশন। ফার্মের ডিসিশনের উপর ডিপেন্ড করে যে কতটুকু ডিভিডেন্ড দেওয়া পুরোটাই হবে। কি ডিভিডেন্ড হিসেবে হ্যাঁ, হতে পারে, আছে? হতে পারে যদি কোম্পানি ডিসিশন নেয় যে এখানে রিটেন আর্নিংস। কি ডিভিডেন্ড হিসেবে দেওয়ার সুযোগ আছে? পুরোটা পুরোটা তো শেয়ার হোল্ডারদেরই পাওনা, পুরোটা দিতেই পারে কোম্পানি যদি ডিসিশন নেয়। তার ফার্দার ইনভেস্টমেন্ট যদি দরকার না হয়, ফান্ড দরকার না হয়, সেক্ষেত্রে সে কোনো বছর এরকম ডিসিশন নিতে পারে, সেটা পসিবল। তো এটা গেল আমাদের ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে যে কোনটা থেকে কি বাদ দিতে হয়। ওকে, মনে থাকবে না? ইনশাআল্লাহ স্যার। তাহলে আমরা শেষের দিকে আসছি চ্যাপ্টারের, একটু সামনে আগাই। নেট ওয়ার্কিং ক্যাপিটাল।
নেটওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু আমাদের এটি ডিল উইথ দ্য কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লাইবিলিটিস, এই কারণে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলে যা পাবো আমরা সেটাই হলো নেটওয়ার্কিং ক্যাপিটাল। এখানে দেখানো আছে, দেখেন, কারেন্ট অ্যাসেটস এবং মাইনাস কারেন্ট লাইবিলিটিস, যেটি থাকবে সেটি হলো নেটওয়ার্কিং ক্যাপিটাল। বুঝি না আবার কারেন্ট অ্যাসেট থেকে repeat. কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস গুলি বাদ দিলে আমরা পেয়ে যাব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাপিটাল। এরপরে আমরা এক্সারসাইজে আসি। এখানে শর্ট কিছু প্রবলেম আছে। নাম্বার 1টা দেখেন, বিল্ডিং ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ফরম্যাট তো আমরা দেখে আসছি, ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটও দেখে আসছি। এখানে দেখেন কি বলছি, এটা সবাই একটু ট্রাই করেন, খাতা কলম তো আছে বোধহয় সবার কাছে। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, নেট ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে, লং টার্ম ডেট দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্টক হোল্ডার্স ইকুইটি, এটি বের করতে হবে। আর হাউ মাচ ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, দুইটা বের করতে হবে। তো প্রথমে আমরা ইনফরমেশনগুলি লিখে নিব, সবাই খাতায় লিখেন। গিভেন, গিভেন লিখে কারেন্ট অ্যাসেট কত আছে, ফিক্সড অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, এগুলি সবাই লিখে নেন। তারপরে আমরা রিকোয়ারমেন্টগুলি বের করি। পারবেন না সবাই? গিভেন দিয়ে লিখেন এখন কি কি আছে। বিল্ডিং কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, নেট ফিক্সড অ্যাসেট দেওয়া আছে। নেট ফিক্সড অ্যাসেট মানে হলো ফিক্সড অ্যাসেট থেকে আমরা ডেপ্রিসিয়েশন যখন বাদ দিই ওইটাই নেট ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট দেওয়া আছে। আর কি দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটিস, আর কি আছে আমাদের লং টার্ম ডেট। এগুলি সবাই অ্যামাউন্ট গুলি লিখে নেন। লিখে দেন কোশ্চেন হলো দুইটি, একটি হলো শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডার্স ইকুইটি বের করতে হবে। আর একটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই দুইটা কোশ্চেন। এবার ট্রাই করেন। এটা খুবই সহজ, জাস্ট ফরম্যাটে বসালেই বের হয়ে যাবে। স্যার রিকোয়ারমেন্টস গুলো আবার একটু বলেন। রিকোয়ারমেন্ট দুইটা, একটি হলো শেয়ার হোল্ডার্স ইকুইটি বের করতে হবে, আর একটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। শেয়ার হোল্ডার্স ইকুইটি, শেয়ার হোল্ডার্স ইকুইটি কিভাবে বের করা যাবে? ফিক্সড নেট ফিক্সড অ্যাসেট থেকে লায়াবিলিটি বিয়োগ করতে হবে। ব্যালেন্স শিট তো আমরা জানি, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এই দুইটা সাইড, এই দুইটা সাইডের মধ্যে যে এই সাইডের একটি হলো ইকুইটি, তাহলে এই সাইডের টোটাল থেকে এই সাইডের এইটুকু বাদ দিলেই তো আমরা ইকুইটি পেয়ে যাব। এখন করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নূর ভাই কইছিলেন? আমি অফিস থেকে আসছিলাম, অফিস ছিলাম এতক্ষণ, কারণ রুমে চলে আসছি। তাই অন দা ওয়েতে ক্লাস শুরু করেছেন? দিনে কিছু হবে। না, আমরা হয়তো ঢুকতে পারিনি তো, আসলে নামাজ পড়ে আবার বসলাম। আচ্ছা আচ্ছা। কিছু কি মিস করছি আমি? আমরা একটা প্রবলেম সলভ করছি, মানে অঙ্ক করতেছে স্যার, অঙ্কটা করো। দেখতে পাচ্ছেন হয়তো। প্রবলেমটা কি স্যার বইয়ে আছে? জি জি, সেকেন্ড চ্যাপ্টারের 1 নাম্বার আচ্ছা আচ্ছা, বই আছে আপনার সামনে? হ্যাঁ আছে। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে 1 নাম্বারটা দেখেন, কনস্ট্রাক্টিং ব্যালেন্স শিট। স্যার কত নম্বর পৃষ্ঠা? এটা হলো আপনার, পেজ নাম্বারটা দেখে নেন কত। 36 পেজ, 36 পেজ। 36, জি। Building a balance sheet, Bishop includes current asset, net fixed asset, current liability, long-term debt. What is the value of the shareholders' equity account for this firm? How much is net working capital? পারা যাবে না? Current asset, net fixed asset, current liability, long-term debt. হুম, 15,400 হয়েছে। একাই করতে হয়েছে না, এটা পাবো। কি করেছেন? অ্যাসেট বের 15,000, করছে, ওই 15,400 শেয়ারহোল্ডার কি? সিকিউরিটি বের করছে। হুম, স্যার 15,600 হয়। শেয়ারহোল্ডার সিকিউরিটি আচ্ছা। 15,600 হলো, আমার ভুল হলো। 700 থেকে 4, 6 থেকে 13, 7 থেকে 3 বাদ দিলে 4 দিতে হয়। আমি যদিও ক্যালকুলেটর আমার সাথে নাই। 15,400 আর আর আরেকটি যে ওইটি 15,600। 15,600 কেমনে হয় আমি তো বুঝতেছি না। 400ই তো হয়, 600 কেমনে হলো? 400 তো হয়, 600 কেমনে হলো? ক্যালকুলেটর তো ভুল হয়েছে, ক্যালকুলেটর আবার তো করে। ওকে, তাহলে যারা করেননি 1300, তারা তারা দেখেন কি করবেন আমারটা এখানে। 1300 হয়েছে। টোটাল অ্যাসেটটা বের করবেন প্রথমে। টোটাল অ্যাসেট বের করার জন্য কারেন্ট অ্যাসেটের সাথে নেট ফিক্সড অ্যাসেট অ্যাড করবেন, ঠিক আছে? টোটাল অ্যাসেট বের হয়ে গেল, স্যার আমি একবারে করছি স্যার। এখান থেকে লায়াবিলিটিস গুলি বাদ দিবেন, মানে কারেন্ট লায়াবিলিটিস
আর লং টার্ম ডেট, এই দুইটি অ্যাড করে বাদ দিলেই হয়ে যাবে। বাকিরা করেছেন? স্যার টোটাল অ্যাসেট তো যোগ করলে হয় 32,700। হুম, আচ্ছা তারপর? কারেন্ট লায়াবিলিটিজ এন্ড লং টার্ম ডেট 790 plus 7 ওইটা অ্যাড করলে কত হয়? ওইটা অ্যাড করলে হয় স্যার 17,100। কেমনে? 17,000 নয় স্যার 13 তো নয় স্যার 13 17,100 করলে 17,300 12,900 আর 4,400। জি স্যার 17,300। হ্যাঁ, তাহলে মাইনাস করলে এবার কত বিয়োগ হয়? দেন এবার বিয়োগ দেন জি এবার স্যার। বিয়োগ দেন স্যার ঠিক আছে, আমি 32,700 স্যার 12,900 এর জায়গায় 12,700 লিখছি। 15,400 স্যার। ঠিক আছে, গুড। ঠিক আছে যাদের 15,400 হয়েছে তারা ডান, ওকে। তাহলে একটি পার্ট হলো। সেকেন্ড পার্ট হলো হাউ মাচ ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। 1300 স্যার। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে তো হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। জি, কংগ্রাচুলেশন আপনাকে, আপনারটা হয়ে গেছে। হয়েছে না স্যার? জি, স্যার হাসতেছে যে। ইনশাআল্লাহ। না ওইটা কনফিডেন্ট ওইটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা হয়েছে। ওটা শুধু ডেফিনেশন দেখে দিয়ে দিছি, এজন্য হয়ে গেছে। এটা তো খুবই সহজ, মাইনাস করলেই হয়ে যাবে। জি স্যার, জি এই জন্যই দিছি। পুরোটাই দুইটাই সহজ সব এখানে। যোগান এখানে সবই সহজ, জাস্ট ডেফিনেশন গুলি জানলেই পারা যায়। মানে ব্যালেন্স শিট কি এই সম্পর্কে আইডিয়া থাকলে তাহলে এই পুরোটাই পারা যাবে। ফার্স্ট ক্লাসে আমরা আলাপ করছিলাম না ব্যালেন্স শিট ফরম্যাট, ফাইন্যান্সিং একদিকে, ইনভেস্টমেন্ট আরেকদিকে। তো ওই আইডিয়াটা থাকলেই আপনি বের করতে পারবেন। সবাই কি করেছেন? জি স্যার, করে স্যার। না করলে এখানে দেখেন, আমি দেখাচ্ছি। দেখতে পেয়েছেন? স্যার এটা কি বইয়ে করা আছে নাকি স্যার আপনি করছেন? আরেকটা বই, এখানে করা দেখতে পাচ্ছেন না? এটা সলিউশন ম্যানুয়াল, এটা নিচে আরেক জায়গায় আছে। স্যার ব্যালেন্স শিটটা নিতে হইব? এটা আপনার ব্যালেন্স শিট যেহেতু ওই ফরম্যাটে করে দেখানো আছে, আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন যে কারেন্ট অ্যাসেট, নেট ফিক্সড অ্যাসেট এগুলো তো অ্যাসেট সাইডে থাকে, আর এদিকে কারেন্ট লায়াবিলিটিস, আমার কি লং দেখাতে টার্ম হবে স্যার? লায়াবিলিটিস, এই দুইটা। আর আপনার এই যে এরপরে থাকে ওনার সিকিউরিটি, এটা বের করতে হবে কোশ্চেন মার্ক দিয়ে, এই জন্য বের করে দেখানো ছেলে আছে। পাবো তো পরে আপনি সামনে সামনে মাইনাস করে করলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে, এই যে নিচে মাইনাস করে দেখানো আছে, এভাবে করলেই চলবে। এখন আমরা যেখানে ছিলাম, তো 1 নাম্বার তো সলভ করলাম, সবাই বুঝছেন। 2 নাম্বারটা হলো ইনকাম স্টেটমেন্ট রিলেটেড। ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা আমরা দেখে আসছি। এটা বোধহয় নূর হোসেন সাহেব মিস করেছেন মনে হয়। এটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা আমরা ওই ব্রেকের পরে এটা আলাপ করেছিলাম। জি স্যার। নুরু ভাই কই গেল? তো বইয়ে আছে, ওইটা একটু আগে দেখে নেন। শুরুর দিকে আছে ইনকাম স্টেটমেন্ট, ফরম্যাটটা দেওয়া আছে বইয়ে। তাহলে ইনকাম স্টেটমেন্ট ওই ফরম্যাটে বসালেই আমরা এটা সলভ করতে পারবো। এখানে কোশ্চেনটা কি, সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট এক্সপেন্স, ট্যাক্স রেট, এন্ড হোয়াট ইজ দ্য নেট ইনকাম। নেট ইনকাম বের করতে হবে, মানে ওই ফরম্যাটে বসালেই হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে বলেছি যে সাপোজ দ্য কোম্পানি পেইড আউট 30,000 ইন ক্যাশ ডিভিডেন্ড, হোয়াট ইজ দ্য অ্যাডিশন টু রিটেইন আর্নিংস। তার মানে নেট ইনকামকে যে ভাগ করে দেখানো হয়, কিছুটা ডিভিডেন্ড এবং বাকিটা রিটেইন আর্নিংস, সেটা ভাগ করে দেখাতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব,
ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটি বের করে ওই ফরম্যাটে বসাবো। কোন ফরম্যাট মনে আছে? জি স্যার, একদম প্রথমে যে থাকে হচ্ছে কি জানি? রেভিনিউ। রেভিনিউ, তারপর কস্ট অফ গুডস সোল্ড থাকে, তারপর সেলস হচ্ছে রেভিনিউ সেলিং থেকে আবারও বলে দিচ্ছি, শুরুতে থাকে সেলস রেভিনিউ, সেখান থেকে বাদ রেভিনিউ, দেই, সেখান থেকে আমরা বাদ দিব কি? কস্ট অফ গুডস কস্ট অফ সোল্ড, গুডস সোল্ড, তারপরে তারপর সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং, এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স যদি থাকে, এর সাথে ডেপ্রিসিয়েশন, এগুলি ডেপ্রিসিয়েশন। আমরা জি বাদ দিব। বাদ দিলে পাবো ইবিআইটি, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিব, থাকবে ইবিটি, সেখান থেকে ট্যাক্স বাদ দিব, থাকবে নেট ইনকাম। এই নেট ইনকাম থেকে 2 ভাগ করে রিটেন আর্নিংস এবং ডিভিডেন্ড দেখাবো। ওই ফরম্যাট ওগুলো কি স্যার অনুযায়ী। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে করেছিলেন নাকি? হ্যাঁ, এটা তো ইনকাম দুই স্টেটমেন্ট, জায়গায় ব্যালেন্স করছে শিট অনেক কোর্সই আছে। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বলে করছিলাম স্যার, আপনি করেছিলেন স্যার? হ্যাঁ, অনেক কোর্সই আছে, এগুলিতে প্রাইমারি ইনফরমেশন। আমরা আমরা মানে আরো ডেপথের না এটা ম্যাথগুলিতে ক্যাপচার করি। ম্যানেজার রিকমেন্ডেশন এটা এরকম করছিলাম একটা মনে হচ্ছে। জি, তাহলে বের করে ফেলেন। ম্যানেজার রেকমেন্ডেশন মনে হচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে করছিলাম। যাই হোক, করলে তো আপনি পারবেনই, করে ফেলেন সহজ। ওটা করবো অল্প। কস্ট অফ কি স্যার এটা? কস্ট অফ 1,75,000 কোর্সে তো লেখা নাই। কেন আছে না? শুধু cost of- 95,000, ও যেটা আচ্ছা, কস্ট লেখা সেটাই কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস ধরে নেব? হ্যাঁ ওইটাই তো কস্ট। আপনি সেলস রেভিনিউ লিখেন। সেলস রেভিনিউ কত? 387। 3,87,000। 387, এরপরে আপনি কস্ট অফ গুডস সোল্ড ওখান থেকে মাইনাস করেন। ইন্টারেস্ট কস্ট অফ গুডস সোল্ড কত? 175। 2 3 জেনারেল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো এখানে নাই, ডেপ্রিসিয়েশন আছে। ডেপ্রিসিয়েশন 40,000। এই দুইটা বাদ দিলে কি থাকে? এই দুইটা বাদ দিলে কি থাকবে? অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম বা ইবিটি, কারণ এখানে তো আদার্স জি ইনকাম নাই, আদার্স ইনকাম নাই, এই কারণে এটাই ইবিটি। জি। মাইনাস করেন কত হয় দেখেন। 35%. 2,00,000 মাইনাস অপারেটিং ইনকাম ইবিআইটি, ইবিআইটি কত আসে মাইনাস করলে? 1,62,000।
62,000। ঠিক আছে, জি এখান স্যার। থেকে বাদ দিব স্যার 1,72,000 হবে স্যার, 172। 72,000। স্যার 1,72,000 হয়তো। 62 বললাম। সুমাইয়া বলছেন না বাহার? সুমাইয়া স্যার, বলছে আমি 62। 1,72,000 হয়। আচ্ছা, তারপরে হ্যাঁ। ইন্টারেস্ট কত আছে এখানে? 21,000। ইন্টারেস্ট এক্সপেন্স 21,000। জি স্যার। জি স্যার, এটা তো বাদ যাবে। তাহলে কত থাকবে? 1,51,000। 8 1 21,000, 1,51,000। এটার নাম হলো ইবিটি। জি। এখান থেকে বাদ দিব কি? ট্যাক্স 35%। জি, ট্যাক্স রেট অফ 35%, 35% বের করে সেটা বাদ দেন। 52,850,000। 52,850। স্যার নেট ইনকাম হয় 98,150। বাদ দিলে কত আসে? 98,000। 98,150। এখন কি করণীয়? 98,000। পেইড আউট 30,000 ক্যাশ ডিভিডেন্ড। স্যার, ডিভিডেন্ডটা কই মাইনাস করতে হবে? মাইনাস না, ওটা তো শেষ ওখানে। সব ক্যাশ হ্যাঁ। ক্যাশ ডিভিডেন্ড, ইনকাম স্টেটমেন্টে সব ক্যাশ ডিভিডেন্ড 30,000 আর বাকিটা পুরো আপনি plus। দেখাবেন রিটেন আর্নিংস। বুঝছেন? স্যার, আর একটু স্ক্রিনটা স্যার আর একটু ক্যাশ ডিভিডেন্ড তো 30,000 দেয়া আছে। জি। আর বাকিটা কি? রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস লিখে বাকিটা ওখানে লিখে দিবেন। 98 থেকে 30 বাদ দিয়ে কত থাকে? 8,100। 68। জি স্যার। তো বাকিটা ওখানে 68,150। তো বাকিটা ওখানে লিখে দিলেই হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট কনস্ট্রাক্ট করতে পারলাম। ইনকাম স্টেটমেন্ট এটা জাস্ট ফরম্যাট জানলেই আপনি করতে পারবেন, এখানে তেমন জটিলতা কিছু নাই। জাস্ট ইউ নিড টু নো দ্য ফরম্যাট, কোনটা থেকে কি বাদ দিতে হয় এটা জানলেই এনাফ। তো এটা অন্য কোর্সেও আপনারা শিখেছেন, এই কারণে এটা আমাদের খুব হাইলাইটেড পয়েন্ট না, এতটুকু জানলেই চলবে। আমাদের মূল ফোকাস পয়েন্ট স্টেটমেন্ট অ্যানালাইসিস। তার মানে এই যে আমরা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলাপ করলাম, এই ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা কিভাবে করব সেটি হলো আমাদের মূল ফোকাস পয়েন্ট। তো ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট বা এক কথা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের জন্য আমাদের যে টুলস টেকনিক ইউজ হয়, এর মধ্যে অনেক টেকনিক রয়েছে। এর মধ্যে আপনারা যেটি জানেন সেটি হলো রেশিও অ্যানালাইসিস, এটি সবার জানা আছে, জি স্যার। জানেন না? জি স্যার। জানি স্যার, মনে থাকে না। আচ্ছা, এরপরে আরেকটি টেকনিক আমরা জানবো, সেটি হলো কমন সাইজ ব্যালেন্স শিট। কমন সাইজ ব্যালেন্স শিটটা কি? মনে করেন আপনি একটা
বড় কোম্পানির সাথে একটি ছোট কোম্পানির কম্পেয়ার করবেন। এখন বড় কোম্পানির সাথে ছোট কোম্পানির কম্পারিজনটা কিভাবে সম্ভব? মানে একটা কোটি কোটি তো স্যার টাকার ক্যাপিটাল আর একটা হয়তো লাখ টাকার ক্যাপিটাল, তাহলে দুইটা কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ এটা কিভাবে বুঝবেন? তো এখন মনে করেন একজন স্টুডেন্ট, সে হলো ক্লাস 5-এ পড়ে আর আপনি MBA পড়েন। এখন এই দুইজনের মধ্যে ভালো স্টুডেন্টকে এটা কম্পেয়ার করব কিভাবে? আমরা কম্পেয়ার করব একটা ওয়ে আছে, সেটি হলো যে আপনি আপনার ফিল্ডে আপনার রেজাল্ট কি সেটা হলো CGPA, রেজাল্টের উপর ডিপেন্ড করে কম্পেয়ার আর করব। ওর ফিল্ডে ওর রেজাল্ট কি, এটাকে যদি আমরা একই স্কেলে নিয়ে আসি, মানে আপনি 4 এর মধ্যে কত পেয়েছেন আর ওই ছেলেটি ওই আপনার ওই ক্লাস 5 এর সে 4 এর মধ্যে কত পেয়েছে, তখন আমরা বলতে পারবো যে দুইজনের মধ্যে ভালো স্টুডেন্ট কে, যদিও এখানে বয়সের তারতম্য বা ক্লাসের তারতম্য রয়েছে। তো এইটাকেই বলে কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে আমরা স্যার একটা এটা কমন পেজ নাম্বার কত? 45। তো এটা আমরা কমন সাইজে নিয়ে আসার জন্য কি করব দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন যে দুইটা কলামে দুইটা ইয়ার দেখানো হচ্ছে। এখন কমন সাইজে নিয়ে আসার জন্য পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। পার্সেন্টেজ কিরকম? মনে করেন একটা কোম্পানির সেলস হলো মান্থলি সেলস, ধরে নিলাম 50 লাখ টাকা মান্থলি সেলস, ঠিক আছে? আরেকটা ছোট কোম্পানির তার মান্থলি সেলস হলো 50,000। এখন এই দুইটা কম্পেয়ার করার জন্য আমরা কি করব? কম্পেয়ার করার জন্য কমন সাইজে নিয়ে আসতে হবে। আমার দেখতে হবে যে তার ব্যালেন্স শিট যদি কম্পেয়ার করি, তার টোটাল অ্যাসেটের কারেন্ট অ্যাসেট কি পরিমাণ, এই কোম্পানির কি পরিমাণ, ওই কোম্পানির কি পরিমাণ। আবার সেলস যদি কম্পেয়ার করি, তার নেট ইনকাম সেলস এর কত পার্সেন্ট আর ওর নেট ইনকাম সেলস এর কত পার্সেন্ট। তো দুইটা এভাবে কম্পেয়ার করতে পারি। যে 50 লাখ টাকা সেল করেছে তার নেট ইনকাম কত, তাহলে তার নেট ইনকাম সেলস এর কত পার্সেন্ট, এটা পার্সেন্টেজ ফর্মে নিয়ে আসলাম। আবার যে 50,000 টাকা সেল করেছে ওর নেট ইনকাম কত, তো এই নেট ইনকামটা ওর সেলস অনুযায়ী কত পার্সেন্ট, তাহলে দুইটা যখন পার্সেন্টেজে নিয়ে আসলাম তখন আমরা কম্পেয়ার করব এই কোম্পানির সাথে ওই কোম্পানির যে কার নেট ইনকাম বেশি অথবা কম। ইউ গট দি পয়েন্ট? তাহলে কমন সাইজের ক্ষেত্রে আমরা এই কাজটি করব যে পার্সেন্টেজ ফর্মে আমরা নিয়ে আসব। এখানে যেমনি দেখেন ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, এখানে অ্যাসেট দেয়া আছে, কারেন্ট অ্যাসেটের যে আইটেমগুলি এখানে দেয়া আছে, আর লাস্টে কি টোটাল অ্যাসেট, আবার এদিকে লায়াবিলিটিস ইকুইটিস দেয়া আছে। এখন এখানে আমরা এটা দেখব যে টোটাল অ্যাসেট হলো 100, তার ক্যাশ কত 22.5%, অ্যাকাউন্টস রিসিভেবল কত 4.9%। এখন এই যে পার্সেন্টেজ আমরা কিভাবে পেলাম, কারণ তাদের অ্যামাউন্টগুলি তো আমাদের জানা আছে, যে উপরে দেওয়া আছে। টোটাল অ্যাসেট কত 3,373, এখন 84 হলো এর ক্যাশ, তাহলে এটা কত পার্সেন্ট হয় আপনি একটু বের করে একটা বের করে চেক করে দেখেন, তাহলেই বাকিগুলি বুঝতে পারবেন। ক্যাশের পার্সেন্টেজটা বের করেন। কিভাবে করবেন? ক্যাশ হলো 84, 84 কে আপনি ডিভাইড করেন টোটাল অ্যাসেট দিয়ে, টু 2.490। ওই তো 2.5 হয়।
2.49 0 তার মানে কত পার্সেন্ট হলো? 2.5%। 2.5% স্যার। আচ্ছা, তাহলে এই একটা পারলে বাকিগুলি একই নিয়মে এখানে দেখানো আছে, দেখেন এখানে এই যে 2.5% না? জি স্যার। আচ্ছা, তো এই 2.5% এভাবেই আসলো। তাহলে পরের গুলি অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, টোটাল, এগুলি সব ওই একইভাবে পার্সেন্টেজ বের করা আছে। কারণ আমরা পার্সেন্টেজটা কেন বের করলাম? কারণ এই পার্সেন্টেজ বের করে এখন আমরা কম্পেয়ার করতে পারবো যে কোনটা কম কোনটা বেশি। 2011 এর সাথে 2012 এর কম্পেয়ার করা হয়েছে, যে এই 2 বছরের মধ্যে কোন বছরের কোনটা কত পার্সেন্টেজ, কোনটা বাড়লো কোনটা কমলো, সেটা আমরা এখানে তখন সহজেই কম্পেয়ার করতে পারবো। এটা কি বলে? কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা কমন সাইজ, এখানে ব্যালেন্স শিট, এই জন্য বলবো কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখানে বড় কোম্পানি হোক ছোট কোম্পানি হোক নো প্রবলেম, কারণ আমরা তো পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে আসলাম, তো আমরা সহজেই অ্যানালাইসিস করতে পারি। তাহলে এই অ্যানালাইসিসকে আমরা কি বলি? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস বা কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। বুঝছেন? জি স্যার। তাহলে ইনকাম স্টেটমেন্টও আছে এখানে এই একইভাবে পার্সেন্টেজ করা আছে, এটি দেখলেই আপনারা বুঝবেন। তো এটি আমরা জাস্ট দেখালাম কিভাবে অ্যানালাইসিসটি করে। এরপরে রেশিও অ্যানালাইসিস, এটি আলাদা একটা টেকনিক। এই টেকনিকে আপনারা এগুলি সবাই আগে থেকে জানা, যেগুলি জানা ওগুলি হয়তো আমরা পড়বো না, নতুন একটা রেশিও এটা ফোকাস করব যেটি আগে আপনাদের জানা নাই। তাহলে আমরা এক নজরে রেশিওগুলি দেখে নিই যেগুলি আপনাদের আগে জানা আছে। একটি পেজে সবগুলি দেওয়া আছে, ওই পেজটি বের করেন। এই যে 57 পেজ নাম্বার 57। স্যার সেটা হচ্ছে 58 58 পেজ থেকে শুরু হয়েছে। আচ্ছা, অনেকগুলো রেশিও, রিটার্ন অন ইকুইটি, এইখানে আর সবগুলি রেশিও একসাথে দেওয়া আছে। তো এক নাম্বার হলো শর্ট টার্ম সলভেন্সি বা লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওর মধ্যে 3টি দেওয়া আছে। তারপরে ফাইন্যান্সিয়াল লিভারেজ রেশিও, এর মধ্যে কয়েকটি দেওয়া আছে। তারপরে অ্যাসেট ইউটিলাইজেশন ও টার্নওভার রেশিও, এর মধ্যে কয়েকটি দেওয়া আছে। তারপরে এদিকে আসি আমরা, লং টার্ম সলভেন্সি, প্রফিটেবিলিটি রেশিও, প্রফিটেবিলিটি মার্কেট রেশিও, ভ্যালু রেশিও। তারপরে মার্কেট ভ্যালু রেশিও। এগুলি হলো মেইন হেডিং। এর মধ্যে আপনাদের ম্যাক্সিমাম জানা থাকার কথা। জানা আছে না এগুলি? স্যার জানা ছিল, ভুলে গেছি তো। ভুলে গেলে আবার এখানে দেখে নেবেন, কারণ এগুলি আমরা ডিসকাস করে সময় নষ্ট করব না। যেটি জানা নাই আমরা ওইটি আলাপ করব। এগুলি যেহেতু আগে পড়া আছে, এগুলি জাস্ট দেখলেই আপনার মনে পড়বে। এখানে আমরা আলাপ করব শুধু ROE। এই যে ROE, ROE এর ফর্মুলা কি? রিটার্ন অন ইকুইটি। জি, নেট ইনকাম বাই Net টোটাল income ইকুইটি। আচ্ছা, এটা আমরা জানি। তার মানে একটি ফার্মের ROE ডিপেন্ড করবে কিসের উপর? নেট ইনকাম এবং টোটাল অ্যাসেটের ইকুইটির উপর। ইকুইটির উপরে। আচ্ছা, তো আমরা যদি দেখি কোনো ফার্মের ROE বেড়ে গেছে, তাহলে কি বুঝবো বলেন? নেট ইনকাম ইনকাম আর বেড়েছে, ইকুইটি। নেট ইনকাম বেড়েছে তাই বুঝবো না? জি। আবার ROE কমে গেছে তাইলে কি বুঝবো? ইনকাম ইনকাম কমে গেছে। ইনকাম কমে গেছে। তার মানে এখান থেকে স্পষ্ট যে নেট ইনকাম ইজ এ ফ্যাক্টর। এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ROE, এবং নেট ইনকাম বাড়লো না কমলো এর উপরে ডিপেন্ড করবে ROE। কিন্তু একটি ফার্ম শুধু ROE তার নেট ইনকামের উপরেই ডিপেন্ড করে না, এটা হলো আমরা দেখব।
এখানে তো ফর্মুলায় আমরা দেখলাম এর উপরেই ডিপেন্ড করে, কিন্তু সব সময় এটা ডিপেন্ড করে না। এই জন্য যে অ্যানালাইসিসটি আমরা শিখবো সেটি হলো ডুপন্ট আইডেন্টিটি। এটির নাম কি? ডুপন্ট আইডেন্টিটি। DuPont. ডুপন্ট একটি কোম্পানির নাম, এটি আমেরিকার একটি কোম্পানি। তারা এই অ্যানালাইসিসটি সবার আগে করেছে, তাদের নাম অনুযায়ী এর নাম হয়েছে ডুপন্ট আইডেন্টিটি। তো এই ডুপন্ট আইডেন্টিটির ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা যেটা আরোই জানি সেটি আগে দেখি। ROE নেট ইনকাম বাই টোটাল ইকুইটি। এটা আমাদের জানা আছে। তো আমরা জানি কোনো ফ্যাক্টরকে যদি সেম অ্যামাউন্ট দিয়ে তার ডেনোমিনেটর এবং নিউমারেটর মানে উপরে নিচে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কোনো চেঞ্জ আসে না। এর সাথে যদি আমরা যদি অ্যাসেট বাই অ্যাসেট মাল্টিপ্লাই করি তাহলে কি কথা একই না? জি স্যার। কেন? মনে করেন 2/5 কারণ উপর 2/5 এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো ঘটনা তো সেম। জি স্যার। তো তেমনি ভাবে আমরা অ্যাসেট বাই অ্যাসেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন করলাম? যে এবারে আমরা এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, তার মানে অ্যাসেটটাকে এদিকে নিয়ে আসি, তাহলে নেট ইনকাম ডিভাইডেড বাই এটাকে এখানে নিলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম অ্যাসেট। তাহলে ওইদিকে কি থাকলো? ওইদিকে কি থাকলো? অ্যাসেট বাই টোটাল ইকুইটি। অ্যাসেট বাই টোটাল ইকুইটি। তাহলে নেট ইনকাম বাই অ্যাসেট এটা কোন ফর্মুলার মধ্যে পড়ে? রেশিওর একটি ফর্মুলা আছে নেট ইনকাম বাই অ্যাসেট, সেই ফর্মুলাটিকে কি বলে? কারেন্ট অ্যাসেট সমান সমান কারেন্ট লায়াবিলিটি। নেট ইনকাম বাই অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট এ ই। আর অ্যাসেট বাই টোটাল ইকুইটি এটাও একটি ফর্মুলা আছে, ওই যে টোটাল রেশিওগুলি ওর মধ্যে আছে, একটু চেক করলেন, যদি ভুলে যান ওখানে একটু দেখে নেন। টোটালটার মধ্যে এরকমের একটি ফর্মুলা আছে অ্যাসেট বাই ইকুইটি। অ্যাসেট বাই ইকুইটি ওটাকে টোটাল ইকুইটি ওটাকে বলে কি, ওইটা দেখে নেন। ইকুইটি মাল্টিপ্লায়ার। ইকুইটি মাল্টিপ্লায়ার, রাইট। জি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ROE শুধুমাত্র নেট ইনকামের উপরে ডিপেন্ড করে না, ROE ROE এর উপর এবং ইকুইটি মাল্টিপ্লায়ারের উপরেও ডিপেন্ড করে। বুঝছেন? জি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো জানলাম। তাহলে ROE এর নতুন আরেকটি ফর্মুলা শিখলাম, সেটি কি? ROA ইনটু EM। তাহলে ROA এর এক নাম্বার ফর্মুলা হলো নেট ইনকাম বাই টোটাল ইকুইটি, এটা আগে থেকে আমরা যেটা জানতাম। এখন নতুন আরেকটি ফর্মুলা শিখলাম, সেটি কি? সেটি হলো ROA ইনটু ইকুইটি মাল্টিপ্লায়ার, এটা আমরা নতুন শিখলাম। বুঝছেন? এতটুকু বুঝছেন তো? জি স্যার। জি জি স্যার। স্যার। জি। তাহলে এখন যে কাজটি আমরা করব, যে যদি এর সাথে সেলস বাই সেলস এর সাথে সেলস বাই সেলস মাল্টিপ্লাই করি, তাতেও তো কথা একই, উপরে নিচে সেম থাকবে, তাই না? জি। তাহলে যদি জি। আবার একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখেন এই নেট ইনকাম ছিল এখানে, সেলস এর একটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, এরপরে আমরা এই যে সেলস উপরে সেলস এখানে নিয়ে আসলাম, তারপরে সেলস বাই অ্যাসেট এখানে আছে, অ্যাসেট লিখলাম, আর বাকি যে দুইটা থাকে সেই দুইটা আমরা লিখে দিই। এখানে একটা অ্যাসেট থাকে, এই অ্যাসেটটা, আর একটা কি থাকে, এই যে টোটাল ইকুইটি, এটাকে এদিক সেদিক করে লিখলাম, রিঅ্যারেঞ্জ করলাম। কেন করলাম? ফর্মুলায় ফেলার জন্য। এখন দেখেন এগুলি এক একটা ফর্মুলা। নেট ইনকাম বাই সেলস, এটা এই ফর্মুলাটার নাম কি?
Profit margin. প্রফিট প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন নেট ইনকামকে সেলস দিয়ে ডিভাইড করলে আমরা প্রফিট মার্জিন পাই। তাহলে পিএম লিখলাম, আর সেলস বাই অ্যাসেট এই ফর্মুলাটার নাম কি, ওই যে রেশিওর মধ্যে আছে, Total টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট টার্নওভার। আর অ্যাসেট বাই টোটাল ইকুইটি, এটি তো আমরা আগেও দেখেছি, এটি কি ইকুইটি মাল্টিপ্লায়ার। ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে এবার আমরা রিটার্ন অন ইকুইটির আরেকটি ফর্মুলা জানলাম, সেটি হলো প্রফিট মার্জিন ইনটু টোটাল অ্যাসেট টার্নওভার ইনটু ইকুইটি মাল্টিপ্লায়ার। তার মানে রিটার্ন অন ইকুইটি তিনটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটি হলো প্রফিট মার্জিন, একটি হলো টোটাল Margin আর টার্নওভার, আর একটি হলো asset ইকুইটি turnover। মাল্টিপ্লায়ার। এখন দেখেন, শুরুতে আমরা যেটা বলেছিলাম, আমরা বলেছিলাম যে একটি ফার্মের আরওই কমে গেছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে নেট ইনকাম কমে গেছে, এই জন্য আরওই কমে গেছে। কিন্তু এখন আমরা সেটা বলবো না, এখন আমরা বলবো যে না, নেট ইনকাম কমে নাই, আমাদের তো আরো অনেক ফ্যাক্টর আছে, এগুলির কারণেও আরওই কমতে কমে যেতে পারে। ইউ গট দি পয়েন্ট? তাহলে জি স্যার। কোনো ফার্ম যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করবে, সাপোজ কোনো একটা ফার্ম সে দেখলো হঠাৎ করে আবার আমাদের এবছর আরওই কমে গেছে, তাহলে এখন ট্র্যাডিশনাল ওয়েতে যদি সে অ্যানালাইসিস করতো, সে বলতো যে তাহলে কি আমাদের নেট ইনকাম কমে গেল, নেট ইনকাম বাড়াতে হবে। আর নেট ইনকাম বাড়ানোর ওয়ে কি, আইদার সেলস বাড়াতে হবে অথবা কস্ট কমাতে হবে, তাই তো? কিন্তু এখন আমরা শুধু এটাই বলবো না, এখন আমরা বলবো যে না, আমরা তো গত বছর প্রফিট তো আমরা মানে বেশ করেছি, আগে যা করেছি তার চেয়ে আরো একটু বেশি করেছি, তাহলে আমাদের আরওই কমলো কেন? প্রফিট এফেক্টেড হয়নি। প্রফিট এফেক্টেড না হওয়া মানে কি, এই পার্টটা ঠিক আছে, টিএম ঠিক আছে, তাহলে সমস্যা হয়েছে অন্য কোনো জায়গায়, টিএম এই জায়গাতে সমস্যা হয়েছে, তখন ফার্ম কি করবে, ওই জায়গাগুলি ফোকাস করবে। তার মানে টোটাল অ্যাসেট টার্নওভার, এখানে যদি কোনো সমস্যা হয় সেটাকে সে ফোকাস করবে। যদি ইকুইটি মাল্টিপ্লায়ার, ইকুইটি মাল্টিপ্লায়ারটা কি, 1 প্লাস ডেট ইকুইটি রেশিও, এটা 1 প্লাস ডেট ইকুইটি রেশিও আপনার ইস্যুর মধ্যে আছে, দেখেন রেশিও ফর্মুলার মধ্যে আছে। তাহলে ইকুইটি মাল্টিপ্লায়ার হলো 1 প্লাস ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি বলতে ফার্মের টোটাল ডেট কত, টোটাল ইকুইটি কত, এই যে তার ক্যাপিটাল স্ট্রাকচার। তো এখানে কোনো চেঞ্জের কারণে, ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারের কোনো চেঞ্জের কারণে আরওইও এফেক্টেড হতে পারে। এখন মনে করেন আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনবেন, শেয়ার কিনলে তো আপনি নরমালি মানুষ কি দেখে, আরওই দেখে, তারপরে ইপিএস দেখে, এগুলি দেখে না নরমালি। যেমন হঠাৎ করে দেখলেন এবছর আরওই কমে গেছে, আরওই কমে গেছে, এটা দেখে আপনি এটাই বুঝবেন না যে ওদের কি নেট প্রফিট কমে গেছে, না ইনকাম স্টেটমেন্ট তো শো করছে নেট প্রফিট আগের চেয়ে আরো বেশি হয়েছে, তাহলে আরওই কমলো কেন? কমেছে, হতে পারে তাদের ক্যাপিটাল স্ট্রাকচারে লোনের পরিমাণ বেড়ে গেছে, তার মানে ডেট ইকুইটি রেশিও চেঞ্জ হয়েছে। হতে পারে তাদের সেলস টার্নওভার, আগে যতবার হতো সেলস এখন তার চেয়ে কম হচ্ছে। টার্নওভার বলতে কি, বছরে কতবার হয়, তো সেলস প্রফিট মার্জিন তো জি। তো এই ফ্যাক্টরগুলি যখন আমরা বুঝবো, তখন আমরা অ্যানালাইসিসটা সহজে করতে পারবো এবং ওই পার্টিকুলার এরিয়াটাকে আমরা ফোকাস করতে পারবো কোম্পানির প্রফিটেবিলিটি, আরওই এই বিষয়গুলি বাড়ানোর জন্য। কারণ আরওই ইজ এ রেশিও ইনক্লুডেড আন্ডার প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে অনেকগুলি রেশিও আছে, এর মধ্যে আরওই অন্যতম। তাহলে কোম্পানির প্রফিটেবিলিটি মেজার করার জন্য আরওই বের করি, এবং এই আরওই যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই তিনটা ফ্যাক্টরকেই বুঝতে হবে। তাহলে আপনি যদি কোনো ফার্মের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হন এবং আপনি হয়তো অ্যানালিস্ট না, আপনাকে অ্যাসাইনমেন্ট দিল যে আপনি বের করে দেন যে আমাদের এবছরের আরওই কেন কমে গেল, এটার কারণগুলি আইডেন্টিফাই করতে হবে। আপনি অ্যানালাইসিস করে একটি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, আপনার ম্যানেজার আপনাকে দায়িত্ব দিল, তখন আপনি কি করবেন, এই অ্যানালাইসিসগুলি করে দেখবেন যে কোন জায়গাতে সমস্যাটি হয়েছে, সেটা আইডেন্টিফাই করে আপনি তখন বলতে পারবেন যে আমাদের প্রফিট ঠিক আছে,
আমাদের অ্যাসেট টার্নওভার ঠিক আছে, তাহলে আমাদের কোম্পানি যে গত বছর বেশি পরিমাণ লোন নিয়েছে, দিস ইজ দ্য ফ্যাক্টর, এই কারণে আমাদের এই সমস্যাটি হয়েছে আর ওই কমে গেছে। অথবা হতে পারে ওগুলি সব ঠিক আছে, আপনার এদিকে সেলসের কোনো বিষয় হতে পারে, অ্যাসেটের কোনো বিষয়, সেটি আপনি অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে পারবেন, এবং এই অ্যানালাইসিসটাকে বলা হয় ডুপন্ট অ্যানালাইসিস। ডুপন্ট অ্যানালাইসিস ডিল উইথ ROE। তাহলে এখানে দেখি আমরা তিনটা পয়েন্ট। The DuPont identity tells us that ROE is affected by three things. ROE তিনটা ফ্যাক্টর এর মাধ্যমে অ্যাফেক্টেড হতে পারে, কি কি? অপারেটিং এফিসিয়েন্সি, Asset usage efficiency, financial leverage, অপারেটিং এফিসিয়েন্সি আমরা কোন রেশিও দিয়ে বুঝবো? পিএম দিয়ে, profit margin দিয়ে, অ্যাসেট ঠিকমতো ইউটিলাইজ হচ্ছে কিনা এটা কি দিয়ে বুঝবো? টোটাল অ্যাসেট total টার্নওভার। asset turnover, ফাইন্যান্সিয়াল লিভারেজের অবস্থা, এটা কোনো সমস্যা আছে কিনা এটা কি দিয়ে বুঝবো? ইকুইটি মাল্টিপ্লায়ার। equity multiplier, তাহলে আমরা কোম্পানির এই তিনটা জায়গাতে ফোকাস করব ROE বোঝার জন্য, যে এই তিনটি ফ্যাক্টর ঠিক আছে কিনা: অপারেটিং এফিসিয়েন্সি, অ্যাসেট ইউজ এফিসিয়েন্সি এন্ড ফাইন্যান্সিয়াল লিভারেজ। ওকে, এতটুকু বুঝছেন? Yes. এতটুকু বুঝলে আমরা দেখি একটা প্রবলেমসে যাই। 1 নম্বর প্রবলেম বের করেন। এটি ডুপন্ট আইডেন্টিটি রিলেটেড। 1 নম্বর প্রবলেমের হেডিংটাই হলো ডুপন্ট আইডেন্টিটি। দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার, এখানে তো শুধু ROE বের করতে বলছে। বের করতে বলেছে। ROE বের করতে হবে, কিন্তু ROE এর ফর্মুলা কি? ফর্মুলা তো তিনটা এখন, আগে একটা জানতাম, এখন তো তিনটা। জি স্যার, এখন তো অনেকগুলো, এখন কোন ফর্মুলা? এখন আপনি দেখবেন যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনি ROE বের করতে পারেন, মানে গিভেন ইনফরমেশন। লাস্টের ফর্মুলাটা হবে স্যার। হ্যাঁ স্যার, ইকুইটি মাল্টিপ্লায়ার দেওয়া আছে, টোটাল অ্যাসেট টার্নওভার সবগুলা গুণ করব স্যার। তাহলে আগে আমরা ROE বের করতে হলে খুঁজতাম কি নেট ইনকাম কই আর ইকুইটি কই, এখন কিন্তু সেটাই খুঁজবো না, এই যে কোনো কিছু দেয়া থাকলেই আমরা বের করতে পারবো। তাহলে বের করে ফেলেন ROE ইকুয়াল টু, এখানে ইকুইটি মাল্টিপ্লায়ার আছে, টোটাল অ্যাসেট টার্নওভার আছে, প্রফিট মার্জিন, তার মানে এই তিনটা ফ্যাক্টরের যে ফর্মুলাটা, 4.3 থ্রি ফ্যাক্টরস ফর্মুলাটা দিয়েই আমরা বের করতে পারি। 1.7 জাস্ট মাল্টিপ্লাই করেন, ভেরি ইজি। কত হলো? 11.66। সবার এসছে এটা? জি স্যার। জি স্যার, 11.66। এখানে একটু বিষয় খেয়াল করবেন, ইকুইটি পরে আরো মাল্টিপ্লায়ার, সংখ্যা আছে। ইকুইটি মাল্টিপ্লায়ার কিন্তু এটা নাম্বার আর এগুলি কিন্তু পার্সেন্ট। দেখেছেন, এই একটা কিন্তু পার্সেন্ট, আর টোটাল অ্যাসেট টার্নওভার এগুলি নাম্বার আর এগুলি পার্সেন্ট। এটা আবার ঠিকমতো লিখতে হবে, পার্সেন্টটাকে লিখবেন আপনার 0.043, ওইভাবে লিখে মাল্টিপ্লাই করে পরে পার্সেন্টেজ করতে পারবেন। টার্নওভার এটাও তো পার্সেন্ট, রাইট? টার্নওভার পার্সেন্টে হয় না, টার্নওভার টাইমসে হয়, মানে কতবার টাইমস, ওটার ইউনিট হলো টাইমসে হবে। তাহলে কি আমরা 11.66% বলবো? পার্সেন্ট একটা যেটা দেয়া আছে ওই একটাই তো পার্সেন্ট, 11.66% বলবেন। 11.66%, ঠিক আছে। আর ডেসিমালে বললে 0.1166, ঠিক আছে। শুধু ওই পার্সেন্টেজটাকে 0.043 এইভাবে লিখলেই হবে, হ্যাঁ স্যার। তাহলে আর গোলমাল হবে না, কারণ কোনোটা পার্সেন্টেজ দেয়া আছে,
কোনোটা নাই, এ কারণে সবগুলি আমরা ডেসিমেলে নিয়ে আসলাম, মানে পার্সেন্টেজ ফর্মটা রাখলাম না আমরা, তাহলে আমাদের কোনো ঝামেলা হওয়ার সুযোগ নাই। বুঝছেন? জি স্যার। তাহলে পরেরটাও বের করতে পারবো আমরা, এটাও একই ডুপন্টের, একটু দেখি, এটা একটু মাথা খাটাতে হবে। দেখেন টোটাল ইকুইটি, রিটেন অ্যাসেট, হোয়াট ইজ দ্য ইকুইটি এখানে কি কি দেয়া আছে? নিউবার কোম্পানি হ্যাজ ডেট ইকুইটি রেশিও 0.80। জি স্যার। তারপরে রিটেন অন অ্যাসেট, তারপরে টোটাল ইকুইটি, এগুলো দেওয়া আছে। তো সবাই ট্রাই করি, আগে গিভেন এটা স্যার ইনফরমেশন গুলি লিখে নেন। total equity. তুমি চলে এসছো এখানে, তুমি এখন চলে যাও। What is the equity multiplier? যে এদেরকে একটু হ্যালো বলে তুমি চলে যাও। Hello. বলছো? আচ্ছা, এখন তুমি যাও। না, দাঁড়াই থাকবে না, তুমি যাও। লেখাপড়া তোমার করতে হবে না, তুমি ওদিকে যাও। জি স্যার, ভালো কথাই তো বললো, লেখাপড়া করবে, ভালো কথাই তো বললো স্যার। আমাদেরকে পড়া রয়েছে বোর্ডে সে লেখাপড়া করবে, এই জন্য যেতে চাচ্ছি না, লেখাপড়া। স্যার ওর নাম কি? তোমার নামটা বলো তো বেবি। উসাইদ হাসান। ওরে বাবা, উসাই। স্যার লেখক, ওর নিজে নিজে লেখক, তাইলে ভালো লাগবে ওর কাছে। আজকের মতো শেষ করে দেন স্যার, আর না অনেক হয়ে গেছে। হ্যাঁ, এইটার মাধ্যমে শেষ করব। আমি হিন্টস দিয়ে দেই, দেখেন কিভাবে করবেন। এটা ভেঙে ভেঙে করতে হবে না স্যার, সূত্র দিয়ে এখানে সবগুলো ডেট আলাদা ইকুইটি, আলাদা করে। এখানে ডেট ইকুইটি রেশিও দেয়া আছে, তাই না? জি স্যার। কিন্তু আমাদের বের করতে হবে কি? ইকুইটি মাল্টিপ্লায়ার, ইএম। তো আমরা আগেই জানি ইএম ইকুয়াল টু 1 প্লাস ডেট ইকুইটি রেশিও, তাহলে এটা বের করতে পারবেন। তারপরে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটির ফর্মুলা 3টা, আপনি দেখবেন যে কোনটা ইউজ করলে বের করা যায়, আপনি সেটা ইউজ করবেন। আর নেট ইনকাম বের করবেন, নেট ইনকাম ইকুয়াল টু, ফর্মুলা তো 3টা, ওর মধ্যে সম্ভবত প্রথম যেটা আমরা আগে থেকে ফর্মুলা জানি, এটা ইউজ করলে, কারণ ওর মধ্যে নেট ইনকাম বাই টোটাল ইকুইটি আছে, এখানে টোটাল ইকুইটি দেওয়া আছে, এটা করলেই আপনি বের করতে পারবেন। মানে ওখানে স্যার হোমওয়ার্ক দিয়ে দেন, সবাই করে নেবে। আচ্ছা, আমি হিন্টস দিয়ে দিলাম কিভাবে বের করতে হবে, সবাই ট্রাই করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আর না বুঝলে বলেন যে এটা বুঝছেন কিনা। আজকে বুঝলেও বুঝবো না স্যার, না বুঝলেও কমু না। আচ্ছা আচ্ছা আর ভালো লাগতেছে না স্যার। আচ্ছা, ঠিক আছে, হয়তো লোড বেশি হয়ে গেছে, তো ইনশাআল্লাহ আমরা এটা দেখে রাখবো, যাতে করে পারলে ভালো, আর না পারলেও আমরা আবার সলভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ডুপন্টের মাধ্যমে আমরা শেষ করলাম। আগামী ক্লাসে হয়তো নতুন টপিকে যাব। তো বাই দিস টাইম ডুপন্টটা থিওরিগুলি একটু দেখেন,
ডুপন্টের যে তিনটা ফ্যাক্টর এটা একটু করবেন আর এই ম্যাথটা ট্রাই করবেন। স্যার ডুপন্টের ইনশাল্লাহ। থিওরি আর তিনটা ম্যাথ না, জি, আবার একটু বলেন। ম্যাথ তিনটা মানে এই কোনটা? 2 যে নাম্বার তিনটা ম্যাথ। আছে এই তিনটা? 2 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ, এই দুইটাই ডুপন্টের ম্যাথ। এগুলি ট্রাই করেন, না পারলে তো আমরা আবার ক্লাসে আলাপ করব। 2 এবং 3 এই দুইটা ম্যাথ ট্রাই করবেন আর ডুপন্টের থিওরিটা দেখবেন ভিতরে বই থেকে। ওকে, আসসালামু আলাইকুম। জি ওকে, স্যার, ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক। সবাই সালাম দিয়ে দিচ্ছে, আমিও সালাম আচ্ছা। দিয়ে দিলাম। আসসালামু আচ্ছা, আলাইকুম, স্যার। সবাই আসসালামু ভালো আলাইকুম। থাকবেন, দোয়া থাকলো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।